এই কথাটা বাবার মুখ থেকে শুনলে কতটা কষ্টের, এখনো কানে ভাসে এই কথাটা যে আমি আর বাঁচবো না। মানে কি বলবো, রাত্রিবেলা কুকুরগুলো অস্বাভাবিকভাবে কাঁদে। ও কি করেছে, রান্নাঘরের ওপরে স্ল্যাবগুলো থাকে, স্ল্যাবগুলোতে বসে এরকমভাবে পা দোলাচ্ছে আর এরকম মাথাটাকে নামিয়ে এরকমভাবে তাকিয়ে বলছে খেতে দে। কেউ নেই রাস্তায়, আমার স্পষ্ট কানের সামনে এসে আমায় বলল যে তাড়াতাড়ি সরে যান রাস্তা থেকে। আমার হাত পা পুরো বডি ভার, এবং মনে হচ্ছে আমার বুকের উপরে যেন কিছু চাপা দিয়ে আমার গলাটাকে টেনে। মনে মনে বললাম যে আমি আমার বাবাকে এই বাড়ি থেকে বার করব, তুমি সে যেই হোক না কেন, আমি আমার বাবাকে নিয়ে যাবই এই বাড়ি থেকে। ওটাই আমার ভুল হয়েছিল। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে আমরা প্রত্যেক শুক্রবারের মতোই দারুণ একটা ঘটনা শুনতে চলেছি, আর যার সাথে এই ঘটনাটা হয়েছে তিনি আজকে এখানে, কাকলি ভট্টাচার্য। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো খুবই ভালো। আর আপনারাও যদি আমাদের এই চ্যানেলে ঘটনা পাঠাতে চান তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করুন। আর আমরা যে ডাকি তার প্রমাণ এই যে ঘটনা পাঠিয়েছিল আমাদের, আমরা আজকে ফাইনালি ডেকেছি। আজকে কি ঘটনা এনেছো? গত 1 বছর ধরে বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে আমি একটি ব্রেসলেট বানিয়েছি যার নাম মহালক্ষ্মী মানি ম্যাগনেট। তবে মানি তো এমনি এমনি চলে আসে না, তার জন্য কি চাই? কাজ আসার জন্য এই ব্রেসলেটে আমরা দিয়েছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। কাজ কনফিডেন্টলি করার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি টাইগার আই। মেন্টাল ক্লিয়ারিটি যাতে কাজ করার সময় আসে তার জন্য আমরা এই ব্রেসলেটে দিয়েছি ল্যাপিস লাজুলি। কাজ করতে করতে যাতে স্ট্রেস অ্যাঙ্গার ইস্যু না আসে তার জন্য আমরা দিয়েছি অ্যামেথিস্ট এবং হাওলাইট। মানি কিভাবে অ্যাট্রাক্ট হবে তার জন্য আমরা দিয়েছি পাইরাইট। আর এই পুরো বিষয়টাকে স্টেবল রাখার জন্য আমরা দিয়েছি লাভা। আর এই সব কিছুর ওপর যাতে নজর না পড়ে তার জন্য ব্ল্যাক অবসেরিন। এই পুরো বিষয়টার জন্য লাক ফ্যাক্টর দরকার, তার জন্যই আমরা দিয়েছি সিট্রিন। এই ব্রেসলেটটার প্রাইস হলো 1199, কিন্তু এখনই অর্ডার করলে আপনারা পাবেন 797 এ। এই ব্রেসলেটটি তাহলে কোথায় পাবেন? oraraksha.com এ ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এটি ধারণ করার পদ্ধতি আমরা ইউজার ম্যানুয়ালে দিয়ে দিয়েছি, যেটি আপনারা বক্সে পাবেন। চলুন এবার পডকাস্টে ফেরা যাক। আজকের ঘটনাটা হলো আমার সাথে ঘটে যাওয়া একদম সত্যি একটা ঘটনা, যেটার জন্য মানে বোঝা যায় যে একটা নেগেটিভ এনার্জি সবসময় বলে যে ভালো করে না, আবার খারাপও করে না। তো আমাদের সাথে খারাপটা হয়েছে আমার লাইফের সাথে, মানে কি বলবো, ওটা আমার বাবার, যার জন্য প্রাণও চলে গেছে। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আচ্ছা, ঘটনাটা যখন শুরু হয়, মেইনলি হচ্ছে আমার বাবারা 3 ভাই ছিলেন। তো এবার আমাদের বাড়িটা প্রমোটিংয়ে দেওয়া হয়। প্রমোটিংয়ে দেওয়ার জন্যে আমাদেরকে বাড়ি ছাড়তে হয়। বাড়ি যখন ছাড়া হয়, প্রমোটাররা আমাদেরকে, যেহেতু আমার বাবা বলেন যে আমরা সবাই একসাথেই থাকব, তো তার জন্যে ওনারা একটি দোতলা বাড়ি তে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেন। এবং সেখানে তারপর আমার বাবারা 3 ভাই যান, ওখানে থাকা শুরু করেন। এবার সেই ঘটনাটা হয় সেই বাড়িটা থেকেই শুরু। মানে বাড়িটাতেই মেনলি বাড়িটা ছিল দোতলা, এবং বাড়ির যে ঢোকার গলিটা, এবং বাড়ির বলে নিই যে বাড়ির আশেপাশের যে বাড়িগুলো ছিল দরজা জানলা কেউ খুলতো না। এবং আমরা যখন যাই পাড়াটা পুরো নিস্তব্ধ, মানে কি বলবো, রাত হলেই কুকুর, মানে আমরা 3 ভাই মানে একটা জমজমাট পরিবার, অনেকে আমরা ওই বাড়িটাতে যাই, এবং
আমরাই যেন হচ্ছে সেখানে আর কি এসেছি, যে পাড়াটা আর কি জমজমাট লাগছে ওরকম অবস্থা। কিন্তু বাকি যে লোকরা থাকে কারোর কোনো শব্দ পাওয়া যায় না, কেউ বেরায় না, খুব কম। সকালবেলা হয়তো একজন দুজনকে দেখা গেল, বাকি টাইমে আর কাউকে দেখা। আর রাত মানে তো মানে সেই শীতের রাতে যেমন হয় তেমন। তারপর কি হলো, মেনলি আমরা তো বাড়িতে গেলাম, বাড়িটার বিবরণ আমি আগে দিয়ে নিই। বাড়িটা ঢুকতে একটা গলি দিয়ে ঢোকা যাচ্ছে, ঠিক আছে, ঢুকেই সিঁড়ির ঘরটা পড়ছে। আর নিচের ঘরগুলো মানে কি বলবো, স্যাঁতস্যাঁতে টাইপের এবং অন্ধকার। ওখানে মানে সূর্যের আলো পৌঁছয় না বললেই চলে, দিনের বেলাতেও লাইট জ্বালাতে হতো। মিডিলে যে ঘর, নিচে যেমন মিডিলে একটা ঘর, চারিদিকে ঘর, মিডিলে একটা ঘর। তো এবার ঠিক আছে, এবার যখন ফ্ল্যাটে ঢুকে ওপরের তলাতে আমার বাবা মা থাকতো, আর বড় জেঠুর ছেলের বউ থাকতো, আর নিচে মেজো জেঠু বড় জেঠুরা থাকতো। এবার বাবারা ওপরে যে ঘরটাতে থাকতো সেখানেও 3টে ঘর। এবার মিডিলের ঘরটা একটা অদ্ভুত টাইপের, মানে চারিদিকে ঘর, মিডিলে একটা ঘর, তো মানে না হাওয়া আসে না আলো আসে। তো মানে ওই ঘরটাতেই মেন প্রবলেমটা ছিল আর কি। তো এবার আমাদের থাকা শুরু হলো। প্রথম দিন যখন আমি তো শ্বশুরবাড়িতে থাকতাম, মাঝে মধ্যে ওখানে যেতাম, এবং যেদিন শিফট করলো সেদিন আমার গোছানোর একটা ব্যাপার থাকে। তো আমি গেলাম, গিয়ে সেই রাতটা শুলাম। মানে কি বলবো, রাত্রিবেলা কুকুরগুলো অস্বাভাবিকভাবে কাঁদে, মানে কি বলবো, নর্মালি যে কুকুর ডাকা আর একটা কুকুর কাদার মধ্যে তো পার্থক্য আছে। তো একসাথে 5-6টা কুকুর মানে কেঁদে যায় এবং সেম টাইম ধরে সারা রাত। এবং আমাদের ওই দোতলা থেকে আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম, ঠিক আমাদের ওই মানে জানলার সোজাসুজি নিচের দিকে ওরকমভাবে কাঁদছে, সেটা ডেলি ওই এক টাইম। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তো শিফট করলাম, আমরা থাকা শুরু করলাম, কিন্তু সবারই না একটু থমথমে ভাব, একটু মানে কেমন জানো, মানে ডিফারেন্স সব কিছু, মানে গা ঠান্ডা হয়ে যাওয়া। তারপর সিঁড়িটাও অদ্ভুত, সিঁড়ি দিয়ে যখন নেমে যায় না, মনে হয় যেন মানে ভার হয়ে যায় গাটা। কিন্তু একটা অস্বাভাবিক জিনিস, আমরা ওই বাড়িতে থাকতাম, কিন্তু কেউ কখনো যখন আমি বাড়িতে আসতাম, মানে শ্বশুরবাড়িতে যখন ফিরে আসতাম, বাবা যখন আসতো আমার কাছে, আমি বলতাম যে তোমরা ছেড়ে দাও বাড়িটা। কিন্তু বাবা তখন বলতো যে হ্যাঁ ছেড়ে দিতে হবে, ভালো লাগে না, একটা কেমন যেন। কিন্তু বাবা আমাকে শেয়ার করতো না, জানে আমি ভয় ঠয় পাই, ওই জন্য শেয়ার অতটা করতো না, কিন্তু বলতো হ্যাঁ ছেড়ে দিতে হবে। কিন্তু ওই যে 3 জনে এক জায়গায় থাকবে, এই ব্যাপারটা যেহেতু ওদের ছিল, ওই জন্য ঘরও পেতো না সেরকম এক জায়গায় থাকার, এবার ওই জন্য ওইভাবে ছাড়তেও পারছিল না। কিন্তু এখানে কি আছে যে প্রত্যেকের সাথেই না কিছু কিছু ঘটনা ঘটতো, এবার কেউ সেটা শেয়ার করতো না কারোর সাথে। এবার ঠিক আছে, চললো এইভাবে। এবার এইভাবে দিনের পর দিন যাচ্ছে। তো এবার আমার মেজো জেঠুর মেয়ের একটা মেয়ে আছে, বাচ্চা। তো ও ছোট বাচ্চা, ও এসছে, এবার ঘুরতে এসছে, ওর মায়ের সাথে ঘুরতে এসছে। তো ঘুরতে আসার পর ও হঠাৎ করে সন্ধেবেলা ছিল, এবার ও বলছে যে আমার খিদে পেয়েছে। তো এবার বাড়ির লোক বলছে বাচ্চার খিদে পেয়েছে, নাচ ডান্স করে এসছে, বলছে খিদে পেয়েছে, খাওয়ানো হলো তাকে। ঠিক আছে, বাচ্চাটা কত বড় হবে, 5-6 বছর হবে তখন। খিদে পেয়েছে, খেতে দিয়েছে, খাওয়া হয়ে গেছে ওর। এইবার খাওয়ার পর খেয়ে দিয়ে ও কিছুক্ষণের মধ্যেই বলছে আমার খিদে পেয়েছে। আচ্ছা, তো আমার মা বলছে এই তোকে না এই মাত্র খাওয়ানো হলো, আবার খাবি? যে হ্যাঁ আমাকে খিদে পেয়েছে, বলছি না আমাকে খেতে দাও। তো বলছে ঠিক আছে, খিদে তো পেতেই পারে, হয়তো বড় হচ্ছে, যেটা হয় আর কি, যে বড় হচ্ছে খিদে পাচ্ছে হয়তো। তো আমার মা বলল ঠিক আছে। এবার ওর যে মামা হয়, মানে আমার জ্যাঠতো দাদার বউকে বললো যে মা না তুই ওকে কটা রুটি বানাচ্ছিস, রুটি দে তো, খেয়ে নিক ও দুধ দিয়ে। তো ও কী করেছে,
রান্নাঘরের ওপরে স্ল্যাবগুলো থাকে, স্ল্যাবগুলোতে বসে এরকমভাবে পা দোলাচ্ছে আর এরকম মাথাটাকে নামিয়ে এরকমভাবে তাকিয়ে বলছে খেতে দে, মানে তুই করে এমনি নর্মালি বলে মামিকে, তবে বলার ধরনটা একটু অন্য ছিল। বলছে খেতে দে, খিদে পেয়েছে। তো বলছে দাঁড়া হোক দিচ্ছি তো। তুমি বিশ্বাস করবে না, ওইটুকু বাচ্চা 4 থেকে 5টা রুটি খেয়ে নিল, যে একটা কি 1.5খানা রুটির বেশি খায় না। 4 থেকে 5টা রুটি খেয়ে নিল, শুধু কামড়ে খেয়ে নিল, কোনো তরকারি নেই, এমনি কামড়ে খেয়ে নিল। এবার আমার মা রেগে গেছে, বলছে যে এভাবে কেউ খায় নাকি, এইটুকু বাচ্চা তো শরীর খারাপ করবে। এবার আমার মাকে ছদ্দি ডাকি, তো বলছে ছদ্দি আমার খিদে পেয়েছে। আমাকে তো বলছে তুই কত খাবি তোর কি। এবার আমার মা এবার তখনও না মানে ওই মাথায় আসছে না কারোর যে ওর কোনো একটা প্রবলেম হচ্ছে, খিদে চাইছে বারবার। ঠিক আছে, আমার মা বলছে চল তোকে আজকে দেখি তোর কত খিদে পেয়েছে, আমি তোকে খাওয়াবো। এবার মা কী করেছে, ওকে কোলে করে নিয়ে দোতলার ঘরে চলে গেছে। এবার দোতলার ঘরে আমার মা বলতো যে একা থাকা যায় না, মানে সবাই যখন নিচে গল্প করতো, আমাদের বাড়িটা না খুব জমজমাট, মানে সবাই একসাথে গল্প করা এই সমস্ত করা জমজমাট। এবার দোতলা থেকে মা একা নিয়ে গেছে। এবার উপরের ঘরটা পুরো ফাঁকা আর মিডিলের ঘরটা অন্ধকার ছিল। আমরা ঠাকুরের আসন পেতেছিলাম, তবু মিডিলের সব সময় তো সব ঘরে লাইট কেউ জ্বালিয়ে রাখে না, ডাইনিংয়ের লাইটটা জ্বলছিল। তো মা ওকে কোলে করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গিয়ে এবার বসিয়েছে। মা বলছে, পরে যেটা মা বলছে যে আমি ভাত মেখেছি, মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি, ওকে খাওয়াচ্ছি। মানে ওর খাওয়ার দৃশ্যটা মা বলছে আমার না ভয় লেগে গেছে, ওইটুকু বাচ্চাকে মার ভয় লেগে গেছে। মানে ওর খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে কতদিনের ও খায় না, ও ওভাবে খাচ্ছে। তো এবার ও খাচ্ছে, মা বলছে পুরো ভাতটা খেয়ে নিল। আমি অনেকটা ভাত নিয়েছি, ও যেহেতু বারবার খিদে করছে, আমি অনেকটা ভাত নিয়েছি, ও পুরো ভাতটা খেয়ে নিল। মা বলছে আমার মানে ভয় এমন লেগেছে, আমি বলছি চল তো, মানে তখন তো মা ওপরে একা। মা এবার বলছে কোনো রকমে আমি ওকে বলছি চল তো হয়ে গেছে খাবার, নিচে চল, মানে সবার মধ্যে মা চলে আসবে। মার এবার ভয় লেগে গেছে যেহেতু, মা ওকে কোলে করে মুখ ঠুক ধুয়ে নিচে চলে এসছে। তারপর এবার কি হয়েছে, আমার বড় জেঠু এই ঝাড়ানোগুলো করে। এবার বড় জেঠু নর্মালি বলা হলো যে ও এরকম করছে কেন, মা গিয়ে বললো যে দাদা একটু ঝাড়িয়ে দিন তো ওকে, যে বাচ্চাদের যেটা ঝাড়া হয় আর কি, হাওয়া বাতাস লাগে কিনা। তো বড় জেঠু ওকে ঝাড়াতে গিয়ে বললো ওর তো হাওয়া লেগেছিল, ভালোই হাওয়া লেগেছিল, ওই জন্য ও এরকম করছিল। তো তারপরে তো ঝাড়া হয়ে গেল। তারপরে আস্তে আস্তে 2 দিন পর ও মোটামুটি নর্মালি চলে এসছে। ঠিক আছে, ওরা কি বলছিল যেটা বক্তব্য যে ওর একটুখানি নজর লেগেছিল যেটা, হ্যাঁ। তো এটা গেল। তারপরের দিন তারপরে এইভাবে চলছে। এবার এক করে এবার আমি মাঝে মধ্যে যাই বাড়িতে, হ্যাঁ। তো বাড়িতে যাই, এইবার রাত্রিবেলা যখন ঘুমোই ঠিক 1:30, এবার কুকুরের কান্না ডেলি কুকুর কাঁদে ওই এক টাইমে, তো অস্বস্তি হয় ওরকম ঘুমের টাইমে এরকম ডেলি কাঁদে। তারপরে বড় জেঠুরদের ঘরে আমি ঘুমোতাম, বড় জেঠুর ছেলের মানে বৌদির সাথে ঘুমোতাম। এবার ওদের ঘরের দেওয়ালে একটা জায়গায় না পোড়া দাগ, মানে দেওয়ালটা পুরো কালচে পড়ে গেছে, জানি না কেন। এবং যাদের বাড়ি ছিল আমরা অনেকবার জিজ্ঞেসে করেছি যে এই যে বাড়িটা ছিল, কারণ যেহেতু সবার একটা চলছিল যে এটা কেন এরকম হচ্ছে, সেটা জিজ্ঞেস, কেউ আমাদের কখনো কিছু বলেনি যে এই বাড়িতে কী ঘটেছিল, কেন ছেড়ে গেছে, কিছু জানা যায়নি, এবার আমরাও জানতে পারিনি। এবার না আমরা শুয়ে থাকতাম, বৌদি আমি ধরুন শুয়ে গল্প টল্প করছি, হঠাৎ করে বাইরে থেকে দরজায় টকটক, মানে ছিটকানি, ওই যে আগেকার ছিটকানিগুলো হয় না, ওগুলোতে ঠাক ঠাক করে মারলো। এবার সাথে সাথে আমি আর বৌদি কী গো, তখন এবার দাদা অলরেডি ঘুমিয়ে গেছে, বলছে যে এরকম রোজ হয় জানো তো, এরকম রোজ হয়। তখন আমি আমার দাদাকে বলছি কী রে ওঠ একটু দেখ না, কে বাইরে কেউ এলো নাকি। বলছি ঘুমো তো, এরকম করিস না, যে হবে হবে। এবার জানি না ও কেন এই কথাটা বললো, ও কি কিছু বোঝে কি না। এবার সবাই তো জানে আমরা একদম ভিতুর এক শেষ, ওই জন্য শেয়ারও করে না।
এবার আমি বললাম যে দেখ একটু দেখ না, এবার আমার তো ইয়ে রয়েছে যে আজকে ও যখন রয়েছে ওকে পাঠাবো, ওটা দেখ না ঘুম আসছে না, ভয় লাগছে। এবার তারপরে ও উঠলো, উঠে গিয়ে ডাইনিং ঘুরে এলো। এবার ডাইনিং ঘুরে এসে ডাইনিংয়ের পাশের দুটো ঘর, একটা ঘরে আমার মা বাবা ঘুমোচ্ছে, একটা ঘরে আমরা ঘুমোচ্ছি, আর মিডিলে যে ঘরটা ও ঘরটা ফাঁকা, ওটা ঠাকুর ঘর রয়েছে। আর সেই ডাইনিং থেকে সোজা দেখা যায়, মানে কি বলবো, ডাইনিংটা তো মিডিলে, এবার সোজাসুজি আমার দাদার ঘরে দাঁড়ালে আমার রান্নাঘরটা দেখা যাচ্ছে, আর ওপরে 3 তলায় যে সিঁড়িটা উঠে যাচ্ছে ওটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার ওর সোজাসুজি দাঁড়ালে ওই, কিন্তু সিঁড়ির দিকে না তাকানো যায় না, মানে ওই যে 3 তলায় সিঁড়িটা উঠে যাচ্ছে ওই দিকে তাকানো যায় না রাত্রিবেলাটা। এবার ও বলছে কেউ নেই, তোদের বলছি না ঘুমো। এবার সত্যিই কেউ নেই। এইবার তো আমার আরও ভয় হয়ে গেল, এইবার কি বলবো। এবার আমি বলছি বৌদি ঘুমাও, বলে ওই না ঠান্ডা লাগলেও মুড়ি দিয়ে একদম বৌদি ঘুমাও বলে, আর তার মধ্যে সাইডে হচ্ছে জানলা, কুকুর কাটছে, মানে বিচ্ছিরি অবস্থা। তো ঠিক আছে, বৌদি বলছে হ্যাঁ ঘুমাও, ঘুমিয়ে গেছি। এবার এইভাবে কাটছে। এবার একদিনকে, মানে সেদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, একদিন সকালবেলা দেখি 5টা সাড়ে 5টার সময় ফোন মিস কল। আমি ঘুমাচ্ছিলাম, টের পাইনি, 6টার সময় উঠে ফোন করলে বলছি কী হলো এত সকালবেলা বাড়ি থেকে ফোন? বলছে তাড়াতাড়ি আয়, ছোটো মা মানে আমার মেজো জেঠুর বউ, ও আমার মাসিও হয়। এবার ওর হার্ট অ্যাটাক হয়েছে। তো এবার তো আমি তো অবাক যে কী হলো, হঠাৎ করে কোনো ব্যাপার নয়। এবার তো বাড়িতে দৌড়ে গেলাম, যাওয়ার পর ও তো নার্সিংহোমে ভর্তি, নার্সিংহোমে গেলাম। এবার নার্সিংহোমে যাওয়ার পর তো ওকে ওখানে ট্রিটমেন্ট চললো হচ্ছে 1 সপ্তাহ ধরে। 1 সপ্তাহ ধরে ট্রিটমেন্ট, মানে যায় অবস্থা, ঠিক আছে, বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। বলছে 3টে ব্লক হয়ে গেছে হার্ট, ঠিক আছে, পেসমেকার বসানোর কথা বলছে। তো এবার যে কোনোভাবে, এবার আরেকটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ড হচ্ছে অ্যাস্ট্রোলজার প্লাস হচ্ছে তন্ত্র সাধনা করেন। উনি এই সমস্ত ভূত প্রেত বলুন, বিভিন্ন টাইপের যে কাজগুলো হয় সেগুলো উনি করেন। তো এবার ওনাকে বলা হলো যে এরকম হঠাৎ কেন হলো, হ্যাঁ, তো উনি বলল ঠিক আছে এটা তো হয়ে গেছে, এবার ওখানে একটা যেটা কি করে তো আমি বলতে পারবো না। এবার উনি বলল বাড়িতে ফিরে যাবে, উনি বললো আর কি দেখে যে ঠিক আছে বাড়িতে ফিরে যাবে, ঠিক আছে, কোনো ভয় নেই। তো আমরা বললাম ঠিক আছে। এবার আমাদের তো ভয় হচ্ছে যে ডাক্তার বলে দিয়েছে যে 3টে ব্লক, কন্ডিশন খারাপ, সে কী করে বাড়িতে ফেরে। তো এবার দেখলাম যে ঠিক আছে, উনি 5 দিন কি 6 দিনের মাথায় ডাক্তার ছেড়ে দিল। এবার আমরা বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে আসার পর তখন আমার হাজব্যান্ড বলল এবার কিন্তু বাড়িতে একটা ওনার নামে যজ্ঞ করতে হবে, পুজো করতে হবে। হ্যাঁ, কি বুঝেছে আমি জানি না। এবার তো ওরা বলল ঠিক আছে যজ্ঞ হবে, পুজো হবে। এবার তখন ছোটো মা বলছে, মানে তখন তো কথা বলতে সেরকম পারে না, তো ও বলছে যে ওর সাথে কি ঘটেছিল সেদিন। আমার ওই যেখানটাতে ভাড়া গেছিলাম তার সেই পাড়াতে আমার ছোটো পিসির বাড়ি আছে, ঠিক আছে। এবার ছোটো পিসির বাড়িতে ও গেছিলো। এবার শীতকালটা ছিল, শীতকাল, ঠিক আছে। এবার ও কী করে যে সন্ধেবেলা ছোটো পিসির গলির উল্টো দিকের গলিতেই হচ্ছে ওই ভাড়া বাড়িটা। এবার ছোটো পিসির গলি দিয়েও বেরিয়ে এবার উল্টো দিকের গলিতেই হচ্ছে ভাড়া বাড়িটা। রাস্তাটা ক্রস করে ওই গলিটাতে ঢুকবে, হঠাৎ করে এবার সন্ধেবেলা, শীতকালের সন্ধেটা কি হয় যে থমথমে একটা ভাব, মানে কীরকম একটা লাগে, শীতের শুরু, হ্যাঁ। তো এবার ও কী করছে, ও যখন গলিটা ক্রস করে ঢুকছে ও বলছে যেন আমাকে পেছন থেকে গিয়ে বললো তাড়াতাড়ি সরে যা আমার রাস্তা থেকে। আচ্ছা। এইবার ও এই কথাটা শুনে ও বলছে আমি পেছনে ঘুরে তাকালাম, পেছনে ঘুরে যখন তাকিয়েছি দেখেছি কেউ নেই। তখন আমার ভয় লেগে গেছে, আর পুরো আমি বলছি তোর তো এটা ভুল হতেও পারে। বলছে কেউ নেই রাস্তায়, আমার স্পষ্ট কানের সামনে এসে আমায় বলল যে তাড়াতাড়ি সরে যা রাস্তা থেকে। তখন ও কী করলো, বলছে আমি দৌড়, মানে ওই রাস্তাটা থেকে দৌড়। আর আশেপাশের বাড়িতে তো কেউ ডাকলে, মরে গেলে কেউ ডাকলেও বেরোবে না, এরকম অবস্থা। ও দৌড়ে বাড়িতে ঢুকে গেছে।
এবার বাড়িতে ঢুকে গিয়ে সেই রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমোলো, ব্যাস হার্ট অ্যাটাক। মানে আচ্ছা, ওই হার্ট অ্যাটাকটা ওই কারণেই হলো। তার মানে কেউ আর কি ওর পিছু নিয়েছিল কি কী নিয়েছিল সেটা তো বুঝলাম না, কিন্তু ওর ওই ঘটনা ঘটার পরে ওর হার্ট অ্যাটাক, সুস্থ মানুষের হার্ট অ্যাটাক এটা কখনো হতে পারে? সে আবার যায় অবস্থা, এত ভয় পেয়েছে, এতটাই ভয় পেয়েছে। এবং ভয় তো কারোর এরকম হয়ে যেতে পারে না যে 3টে হার্ট ব্লক হয়ে যাবে, রাতারাতি এরকম হয়ে যেতে পারে না। তো নেগেটিভ এনার্জি তো নিশ্চয়ই কিছু ছিল ওখানে। ঠিক আছে, তারপর আমার হাজব্যান্ডকে দিয়ে ওখানে পুজো করানো হলো। পুজো মানে ওই ত্রিশক্তির পুজো বা কী করে আমি জানি না, ওখানে 3 নাথ ঠাকুর ছিলেন। তারপরে উনি যেভাবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত পুজো হয় করতে শুরু করলেন। এবার আরেকটা জিনিস হলো, পুজোর টাইমে ভূত শক্তির যে পুজোটা হয়, ভূত শক্তি কি কিছু একটা আছে, ওই টাইমটা পুজো যখন করছে আমরা দেখছি যে উনি বলছে, মানে মন্ত্রটা বলছে, মন্ত্রটা মনে হচ্ছে যেন ওনার কোনো কষ্ট হচ্ছে, যেন মন্ত্রটা বেরোতে পারছে না। মানে এটা কে বলছে? আমার হাজবেন্ড। আচ্ছা, পুজোটা তো আমার হাজব্যান্ড। আচ্ছা, উনি বলছে মানে ওনারই কষ্ট হচ্ছে? ওনার কষ্ট হচ্ছে। আচ্ছা, মানে কষ্টটা কেন হচ্ছে একমাত্র মানে যেহেতু ওই কারণে পুজোটা হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা এদিক থেকে বুঝতে পারছি যে ওনার হয়তো কোনো প্রবলেম করাচ্ছে কেউ বা কিছু, মানে রীতিমতো জোরে জোরে চিল্লে মন্ত্রটা বলছে। যে পুজোটা আস্তে আস্তে করছিল, হঠাৎ যদি কারো সাউন্ড বেড়ে যায় জোরে, একটা অস্বাভাবিক লাগে না যে এইভাবে কেন করছে। তারপরে তো ঠিক আছে, উনি পুজো টুজো করে উঠলেন। এবার পুজো টুজো করার পর ওরা একটা তাবিজ দিল, তাবিজটা বলে দিল পরিয়ে রাখতে, এই তাবিজ যেন কখনো ছুত না লাগে, এটা পরে থাকতে হবে। তো সেটা পরানো হলো সেদিনকে, গেল। তারপর থেকে ছোটো মা পুরো সুস্থ, পুরো ফিট। যার 3টে হার্ট ব্লক, পেসমেকার বসানোর কথা, সে পুরো ফিট, তার কিছু লাগেনি আর। ওই তাবিজটা যত্ন করে রেখেছে। ঠিক আছে, এইবার গেল এটা। তারপর কি হলো এবার আমি বলি, এবার আমার সাথে ঘটলো। আমার সাথে যেটা ঘটলো, আমি সেদিনকে পুজো কমপ্লিট হলো, এবার আমরা রাত্রিবেলা বাড়ি ফিরলাম, শ্বশুরবাড়ি ফিরলাম। শ্বশুরবাড়ি হচ্ছে ওখান থেকে আমার বেশি দূর নয়, সোদপুরের মধ্যে। এবার ওখানে ফিরলাম রাত্রিবেলা ফিরে এবার ঘুমোলাম। শীতকালের রাত্রে ফিরেছি, ঘুমোলাম। ঘুমোলাম বলতে শুলাম আর কি। শোয়ার পর এবার হঠাৎ করে ওই 1টা-1:30 নাগাদ মানে ফোন দেখতে দেখতে যেটা হয়, ঘুম ভাব এসছে। হঠাৎ করে যেন আমার মনে হচ্ছে ঘরের মধ্যে একটা ভার ভাব। আচ্ছা, আমার ঘরে ভার ভাব। এবার আমি বললাম, এবার আমি না মানে এমন সিচুয়েশান আমার, আমি পাশের কাউকে যে ডাকবো ডাকতে পারছি না। আমার হাত পা পুরো বডি ভার। ঠিক আছে, বডি যতটা সময় যাচ্ছে ততটাই ভার হচ্ছে। এবং আমি জানলা দিয়ে শুধু আকাশটাকে দেখতে পাচ্ছি, আর ঘরটা পুরো অন্ধকার, মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কিছু আছে, ঘুরছে। মানে আমার জীবনে এটা মানে কি বলবো, এমন একটা সিচুয়েশান মানে আমি উপলব্ধি করেছি, মানে কি বলবো। এবার ঘুরছে তো ঘুরছে, এবার পাশের লোককে তো ডাকার আমার ক্ষমতা নেই। এবার সেখানে কি হয়েছে, শুয়ে আছি, পা থেকে কম্বলটা রয়েছে এতটা। এবার আমি দেখছি, আমি শুয়ে এরকমভাবে চিত হয়ে শুয়ে রয়েছে, তো আমি দেখছি আমার পা থেকে কম্বলটা উঠছে। আচ্ছা, নিজের বাড়ি, নিজের ঘর, পা থেকে কম্বলটা উঠছে। এবং সেটা আমি এইভাবে শুয়ে আছি, আমি সিধে হয়ে শুয়ে আছি এইভাবে। এবং কাউকে যে ডাকবো, আমার হাত পা নড়ানোর কিছুই ক্ষমতা নেই, মুখের আওয়াজ তো গেছে। পুরো উঠতে আমার হাঁটু অবধি উঠে গেল, ওটা আমি দেখছি। এবং মনে হচ্ছে আমার বুকের ওপরে যেন কিছু চাপা দিয়ে আমার গলাটাকে টিপবে, মানে এতটা চলছে আমার সাথে। ঠিক আছে,
এবং কি বলবো, অ্যাকচুয়ালি আমার সাথে এটা হয়েছিল, আমার পিরিয়ডস চলছিল, ঠিক আছে, এবং ওই যজ্ঞের ওই আশেপাশে ছিলাম, হ্যাঁ, তারপরে ওরকম অবস্থায় ছিলাম, এবার হয়েছে, ঠিক আছে, ওই ঘটনাটাগুলো ঘটছে। ও বাবা, আমার তো ডাকার ক্ষমতা নেই কাউকে, হঠাৎ করে মানে আমি মানে চোখ মানে তাকিয়ে আছি, বিশ্বাস করবে না, মানে যাদের সাথে হয় বলে না তারাই বোঝে। এবার এরা তাকিয়ে আছি, তুলছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কেউ আর কি আমার গলা টিপবে বা বুকের ওপর ভর দিয়ে, বুক ফুক পুরো বন্ধ হয়ে যায়। আমি মনে মনে ভাবছি এটা আমার শেষ সময়, এবার এটা আমার শেষ সময় তাহলে বলে আমি মানে সোজা তাকিয়ে আছি, মানে কারণ কি এমন সিচুয়েশানে নিয়ে এসেছে যে আমার কাউকে ডাকার ক্ষমতা নেই, নিজের নড়ার ক্ষমতা নেই, শুধু গলাটা টিপবে, ঠিক আছে। এবার হঠাৎ করে জানি না কেন, আমি মহাদেবের ভক্ত, ঠিক আছে, তারপর হঠাৎ করে দেখলাম আমার হাজব্যান্ড লাফ দিয়ে উঠলো সেই মুহূর্তে, মানে লাস্ট সিচুয়েশান, লাফ দিয়ে উঠলো, বললো তুমি ঠিক আছো? এবার আমি না মানে ভিতরে ভিতরে অবাক, আমি তো ডাকলাম না, কিন্তু আমি কিন্তু কোনো মানে কি বলবো, আমার সেন্সটা চলছে কিন্তু আমার বডি কাজ করছে না, আমি ভেতরে ভেতরে ভাবছি আরে কী করে উঠলো, আমি তো ডাকিনি। উঠে বসে গেল, বসে গিয়ে বলছে তুমি ঠিক আছো? আমি বললাম যে হ্যাঁ আমি ঠিক আছি, মানে তখন আমার গলা বেরালো, হ্যাঁ আমি ঠিক আছি, এইটুকু কথা বললাম, মানে ব্রেকটা হলো একদম। এইবার আমাকে বলল, এবার না আমি দেখতে পাচ্ছি এরম করছে খাটের ওপরে বসে, এরম করে না ঘুরে ঘুরে দেখছে চারিদিক, মানে একটা মানুষ অবাক হয়ে গিয়ে বা কিছু একটা ফিল করে সে যখন হট করে উঠে এরকম করে না ঘরের মধ্যে খুঁজছে, মানে মানে ওনার ভেতরে আমি জানি না কী চলছিল, ওনার মনে মানে ওনাকে দেখে আমি যেটা বুঝতে পারছি শুয়ে শুয়ে উনি কিছু ফিল করেছে বা কিছু তো উনি বুঝেছে যে ওনাকে কেউ জাগিয়ে দিয়েছে যে কোনো একটা খারাপ কিছু ঘটছে তোদের। এবার উনি উঠে গেছে, এবার উঠে গিয়ে এবার এরকম খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে কিছু একটা মন্ত্র পড়া শুরু করলো, বিছানার মধ্যে বসে বসেই মন্ত্র পড়া শুরু করলো। তখন আমি বললাম কি লাইটটা ধরাও, আসতে বললাম কথাটা, মানে আমার তো জোর নেই না, আমি বললাম লাইটটা ধরাও। তো আর আমাদের ঘরে না একটা ছোট্ট কুকুরের বাচ্চা ছিল, হ্যাঁ একদম বাচ্চা, এবার ও বলছে দাঁড়াও ধরাচ্ছি বলে কি একটা মন্ত্রপন্ত্র কী করলো জানি না, এবার ধরানোর পর নাবলো নিচে, নেবে তারপর লাইটটা জ্বালালো। আমি বললাম, এবার বলছে যে বাচ্চাটা কোথায়, কুকুরের বাচ্চাটার কথা। এবার তখন আমি বললাম আরে ও কোথায়, তখন আস্তে আস্তে আমার আসছে মানে আমার কথা বলার, তখন আস্তে আস্তে আমি মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন আমি কত অসুস্থ ছিলাম, কুমায় মনে হয় চলে গেছিলাম, আমি আঙুলটা না নিজের এরকম নাড়াচ্ছি যে আমার ঠিক হচ্ছে, ঠিক আছে, মানে কি অবস্থা, ট্রমা হয়ে গেছিল একটা, কি একদম একদম, মানে আমি আঙুলটা নাড়িয়ে তখন আমি এরকম করছি, নিজেকে ঠিক করছি আর কি আস্তে আস্তে। তারপর আমি বললাম যে দেখো তো বাচ্চাটা কোথায় গেল, তখন লাইট টাইট জ্বালিয়ে খুঁজেই যাচ্ছে ঘরের মধ্যে, দেখছে খাটের একদম কোনায় ঢুকে মানে একদম জড়সড় হয়ে বসে আছে, আর মানে মানে কুকুর মানে ভয়ে এতটাই ও ভয় পেয়েছে, ওরকমভাবে লুকিয়ে আছে। তো এবার আমি বললাম যে বের করো ওকে, এবার তখনও তো আমি অতটা শরীরটা ঠিক হয়নি যে আমি উঠে লাফ দিয়ে উঠে যাব, বলছে ও তো বেরোচ্ছে না, এবার ঘর ভর্তি পটি করে বমি করে মানে ছড়িয়ে দিয়েছে ও, কিন্তু ওর কিন্তু আওয়াজ কিন্তু কিছু আমি পাইনি, এত কিছু যে ও করেছে, আর আমার সাথে যখন এগুলো হচ্ছিল আমি কোনো আওয়াজ পাইনি। তো এবার কিছুক্ষণ পরে আমি বললাম যে না বাচ্চাটা কী হলো এরকম ঢুকে গেল, এবার আমি উঠলাম আস্তে আস্তে, উঠে অনেকক্ষণ বাদে আর কি উঠে নামলাম, নিবে বললাম আয় শোনা আয় বলে ডাকছি, বাপিটা বেরোচ্ছে না, কোনো রকমে ওকে টেনে নিয়ে আমি ঢুকে গেছি বক্সের ভেতরে, ওকে টেনে নিয়ে বার করলাম,
টেনে নিয়ে বার করে, এবার রাত্রিবেলা তো ওভাবে শোয়া যায় না, ওগুলো সব পরিষ্কার করলাম। এবার পরিষ্কার করে ওকে আবার আমি বললাম যে কী হলো এরকম, বলে না যে কুকুর বিড়াল কোনো পশুরা ঠিক টের পায়, ওরা ঠিক বোঝে, ঠিক আছে, নাহলে আমার সাথে যেটা হয়েছে ও হঠাৎ করে ওরকম কেন করবে ঘরের মধ্যে, এটা হলো। তারপর তো আমার হাজবেন্ড ওরকম লাফ দিয়ে কেন উঠবে, ওনার তো কোনো কথাই না ওঠার, উনি লাফ দিয়ে কেন উঠবে, উনি কেন এগুলো বুঝতে পারবে যে কিছু হচ্ছে। গেল পরদিন সকাল থেকে কুকুরটার রক্ত বমি হচ্ছে, কুকুরটার কি মরে মরে অবস্থা। বাবাকে ফোন করলাম, বাবা বললো ঠিক আছে নিয়ে চলে আয়। তারপরে আমি আবার নিয়ে গেলাম, গিয়ে বাড়িতে চলে গেলাম। এবার তারপর ওখানে ওকে ট্রিটমেন্ট করা হলো, তারপরে আস্তে আস্তে কুকুরটা ঠিক হলো, ঠিক আছে। কিন্তু এবার আমার হাজব্যান্ড গেল ও বাড়িতে। এবার ও বাড়িতে যাওয়ার পর এইবার আমি বললাম যে তুমি আমাকে ওরকমভাবে রাত্রিবেলা তো তুমি ঘুমোচ্ছিলে, তুমি ওরকম লাফ দিয়ে উঠে আমাকে কেন বললে যে কি হয়েছে তোমার? বলছে না কেন, আমার মনে হচ্ছিল যেন কোনো একটা শরীর টরীর খারাপ হয়ে, আমি বলছি তোমাকে তো আমি ডাকিনি, তুমি আমার শরীর খারাপ কি করে বুঝছো? আমার সাথে কি হয়েছে জানো সেদিনকে? এই হয়েছে যে এরকম কেউ একটা মনে হচ্ছে ঘরের মধ্যে ঘুরছে, কেউ আমার কম্বল তুলে নিয়ে আমার একদম গলা টিপে মনে হচ্ছে আমি সেদিনকে শেষ হয়ে যাব, কিন্তু তোমায় আমার ডাকতে আমি পারছিলাম না। তো বলছে যে আমার সাথে কি হয়েছে জানো? আমি তখন বললাম আরে তো তার সাথে আবার কি হয়েছে? বলছে বালিশের নিচে আঙুল এরকমভাবে হাত ঢুকিয়ে নখ দিয়ে খড়খড় 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 করছে। আচ্ছা, তার মাথার বালিশের নিচে এরকম আঙুল ঢুকিয়ে খড়খড় খড়খড় আওয়াজ করছে। এবার সেটাতেও হয়নি, তারপর কি করেছে, মানে জাজিম থাকে, জাজিমের তলায় হাতকে যেন ঢুকিয়ে তুলে দিয়েছে, এরকম পুরো এরকম বলে না এরকম মাথা তুলে দিয়ে এরকম উঠে গেছে মাথাটা। বলছে অস্বাভাবিক খেয়ে তুলে দিল, এরকম তো তুমি করবে না এরকম। বলছে যে তখন আমি লাফ দিয়ে উঠেছি যেটা কি হচ্ছে তখন। ও আর একটা কথা, মশারি টানা ছিল যেন হাত দিয়ে গেলে এরকম ঠেলছে। মানে কি বলবো, ওই দিনগুলো ভাবলে না মানে চোখের সামনে যেন ভাসে কি হয়েছে। এইবার তো গেল ওই কেস, ওকে বললাম, তখন বললাম ও তোমার সাথে এরকম হয়েছে? তখন ও বললো যে এই বাড়িতে যে পুজোটা করা হয়েছিল ছোটো মার জন্যে, ওটা রাগ হয়েছে, আমি কেন পুজো করে তাকে প্রোটেক্ট করলাম, সেই জন্য আমার পিছু নিয়েছিল সে, আমার পিছু নিয়ে, আর আমার পিরিয়ডস ছিল, আমাকে অ্যাটাক করছিল। এবার সেই রাত সে আমাদের বাড়িতে ছিল, ঠিক আছে, এখান থেকে চলে গেছিলো আমাদের পেছনে করে ওখানে ছিল। তারপর আমি আর বাড়ি যাইনি, ওই অবস্থা হয়েছে, আমি আর কোনো রিস্ক নিইনি। সে তারপর আমার হাজব্যান্ড তো বাড়ি গেছে, গিয়ে এবার পুজো টুজো করে ধুনো পোড়া ঠোড়া কী সমস্ত আছে ও সমস্ত করে মোটামুটি ছাড়িয়েছে, বাড়ি থেকে তাড়িয়েছে, ঠিক আছে। আমাদের বাড়িতে থাকা সম্ভব না শ্বশুর বাড়িতে, কারণ ওখানে মন্দির আছে, ওখানে তারা মায়ের পুজো হয়, ওখানে প্রতিষ্ঠিত শিবের কি বলবো ত্রিশূল রয়েছে, বন্ধন করা রয়েছে, সম্ভব নয় ক্ষণিকের আর কি জন্যে। ওই আমার যেহেতু পিরিয়ডস হয়েছিল ওই জন্য আমার উপর অ্যাটাকটা করেছিল। আরও কি বলবো, মানে আমি এসব মানে আমার হাজব্যান্ড করে, কিন্তু আমি কোনো কিছু পড়ি না, তাবিজ কবজের মধ্যে আমি ঢুকি না, ঠিক আছে। ও করে, আমি দেখি সবাই নেয়, সবাইকে করায় সবাই কিছু, কিন্তু আমি বলে না ঘরে করে না, আমি করি না। ওই জন্যই আর কি ফলটা ভুগেছিলাম, এই সমস্ত না করে, সব কিছুতে পাকামো করতে নেই, ওই জন্যই বলে। কিছু জিনিস তো আছে সত্যি, না হলে হবে কি। পজিটিভ আমরা ভাবছি যে ঠাকুরকে না দেখেই আমরা পুজো করছি, পজিটিভ পাচ্ছি, কিন্তু নেগেটিভও তো আছে। তো ঠিক আছে, এবার তখন ভাবলাম এদের সাথে পাঙ্গাটা নিতে নিই, আর আমার ভুল হয়েছিল সেই পাঙ্গা নেওয়াটা। মানে আমি একটু জেদি টাইপের, তো এবার ওই যে বলে না আমি মানি না, ধর কী হয়েছে, ভয় পাবো কিন্তু ধর কিছু করবো না, কী হবে। তো ওই হলো কথা। এইবার এরকমভাবে দিন কাটছে, রাত্রিবেলা বাড়িতে
এবার শুয়ে আছি, আবার ওই শুয়ে আছি বাড়িতে, মানে আমার বাবার কাছে। এবার মা বাবা ঘুমোচ্ছে, আমরা এই ঘরে ঘুমোচ্ছি দাদা বৌদির সাথে, আমি ঘুমোচ্ছি, ওই রাত্রিবেলা কুকুর ডাকছে সেম। এইবার কি হয়েছে, মিডিলের দাদা বৌদির ঘর আর আমার বাবার ঘর পাশাপাশি, তো এবার মাঝখানে যে ঘরটা আছে, এবার এই 3টে ঘরের মিডিলের না একটা সরু প্যাসেজ আছে, আবার হচ্ছে ডাইনিংয়ে আসা যায়, মানে বাবার ঘরটা থেকে আর সরু প্যাসেজটা দিয়ে আবার ডাইনিংয়ে আসা যায়, ঠিক আছে। ওই মিডিলটাতে না ভীষণ ভয় লাগতো। মিডিলটা ওই যে বলছে না, কোনো আলো ঢোকার কোনো ব্যাপার নাই, মানে বাড়ি তো ওই বাড়ি রয়েছে, ঘর রয়েছে, আলো ঢোকার কোনো ব্যাপার নেই, তোমরা লাইট জ্বালিয়ে রাখো, ঠিক আছে। এইবার আমার দাদা বলছে রাত্রিবেলা ও ছাদে যেত, ও আর এক হচ্ছে পণ্ডিত, মানে সাহসী, হচ্ছে কি বলবো, 3তলার ছাদে যেত একা একা। এবার 3তলার ছাদে ও গেছে, এবার ও ভয় ঠয় কিছু পায় না, ওর মধ্যে ভয় পেলেও ও যেন মনে হয় বন্ধু বান্ধব ওরা, এরকম একটা ব্যাপার ওর মধ্যে। ওর যেন মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে কেউ এলো। ওই সাহসী ছেলে যে কিছুতে ভয় পায় না, ও বলছে আমি না কারণ নুপুর উপরে ওঠার আওয়াজ পেলাম, আর হচ্ছে মানে কি বলবো, তারপরে গুঙিয়ে কাঁদা যেটা বলে না, গুঙিয়ে কাঁদছে একটা মহিলা, ঠিক আছে, একটা মহিলা। তো এবার ও কি করেছে, ওই সাহসী ভাব দেখাতে গিয়ে ও তাড়াতাড়ি করে লক করে ছাদের দরজা নিচে চলে এসে এবার ওর বউকে বলছে, টুম্পা ছিল ওর বউয়ের নাম, মানে টুম্পাকে বলছে, এই টুম্পা 3তলায় কিন্তু যাবে না একদম, ঠিক আছে। আচ্ছা কেন, কী হয়েছে, বলছে কালকে সকালে বলবো, এখন শুনতে হবে না কিছু, ঠিক আছে। এবার আমরা সকালবেলা আমাদেরকে বলছে, এই 3তলার ছাদে কিন্তু একদম যাবি না একা একা, তোরা মেয়েরা এমনি ভয়টায় পাস, ফাঁকা বাড়ি, মানে এই সমস্ত গল্প বলছে যে ফাঁকা বাড়ি, 3তলার ছাদে কিন্তু যাবি না। ঠিক আছে যাবো না, আমি তো এমনি ভীতু, আমি আবার বুঝে গেছি ও কীভাবে বলতে চাইছে, ঠিক আছে। এইবার কি হলো, এইগুলো এবার ওদের সাথে না ঘুরতে, এবার আমাদের বাড়ি, এবার আমার বাবা হচ্ছে ভীষণ সাহসী, মানে আর কি খুব চাপা, কথা কম বলে। এবার তখন কি হয়েছে, বাবার বলছে, এবার বাবার সাথেও ঘুরতো, কিন্তু আমাদের কখনো শেয়ার করেনি, কিচ্ছু বলেনি, কিন্তু বলাটা উচিত ছিল আমার মতে। এই সমস্ত ঘটনা যখন হয় না, সবাই একসাথে ডিসকাস করে না বাড়িটা ছাড়ার খুব দরকার ছিল। সে যাই হোক, এবার ঘুরতো, এবার বলেনি কখনো। এবার কুকুরটাকে তারপরে আর আমি ওই বাড়িতে নিয়ে যাইনি, এই বাড়িতেই থাকতো, মানে বাবার কাছেই থাকতো, বাবাই আর কি দেখাশোনা করতো। এবার কুকুরটা কী হয়েছে, ওই বাইরের কুকুর যে কাঁদতো, ও তো কাঁদতো না, ও তো ঘরের, ও কাঁদতো না। কিছুদিন পর থেকে ও কান্না শুরু করলো ঘরের মধ্যে, বাড়ির কুকুরটা ওই ওদের সাথে কান্না শুরু করে দিল। এবার ও থাকতো হচ্ছে নিচে, ওকে মিডিলে ডাইনিংয়ে ওকে আটকে রাখা হতো। আমার মা বলতো, এবার মাঝে মধ্যে ধরুন আমি হচ্ছে আমার বাবা মায়ের ঘরে শুতাম, মার বক্তব্য যে মিডিলে যে ঘরটা আছে ওই ঘরটাতে মা শুতে পারে না, ওই ঘরটাতেই প্রবলেম। মা বলছে যত প্রবলেম ওই ঘরটাতে আছে। বলছি দূর, তোমার এই সমস্ত ভুলভাল ধারণা। বলছে না রে, আমি যখনই তোর বাবা আর আমি শুই না, আমার না ওই বারান্দার দিকে তাকালে, এবার দরজা জানলা তো খুলেই ঘুমোতো, বলছে বারান্দার দিকে তাকালে না মনে হলো না কেমন একটা অবয়ব দাঁড়িয়ে আমাদেরকে দেখছে দুজনকে। ঘুমোলে তো কারোর সেন্স থাকে না, হয়তো বাবার গায়ে একটা হাত দিল বা কিছু পড়লো হাতটা, তখনই দেখতে পেত মা, মানে ওটা সহ্য করতে পারতো না যে বাবাকে ধরে শোয়া বা কিছু, ওটা সহ্য করতে পারতো না। ওটা একটা মহিলা, মাও একটা মহিলা দেখেছে, যে চুল ছাড়া, এতটা চুল, হালকা মানে ছায়া, একটা অবয়ব। বলছে যে তখনই না আমি চিল্লে উঠতাম, আর তোর বাবা বলতো দূর, তুমি প্রত্যেক দিন মাঝে মধ্যে এরকম করো, তোমার এগুলো ভুল, এগুলো কি? বলছে না গো,
আমি যখনই দেখেছি মিডিলের ঘরে আমি শোবো তুমি আমি, তখনই দেখেছি এই জিনিসটা আমার সাথে হয়। হ্যাঁ, তো এটা হয় না। এবার আমরা সব এড়িয়ে দিতাম মাকে, যে ধর তুমি ভুলভাল ভাবো এগুলো। গেল, ঠিক আছে, এগুলো দেখুন আমাদের প্রত্যেকের সাথে ঘটছে, কিন্তু আমরা কেউ বাড়ি ছাড়ি না, ছাড়তে মানে মোটে পারবো না। আর কেউ যে এই যে তিন ভাই একটু ডিসকাস করে একটা বাইরেই ডিসকাস করতো, করে ছাড়তো, সেটাও করতে দেয়নি, কারোর আসেইনি কথাটা। এইবার হচ্ছে গেল এই কথা, এইবার এরকমভাবে ডিস্টার্ব প্রত্যেক দিন এরকম রাতে কিছু না কিছু কারোর না কারোর সাথে হচ্ছে, ঠিক আছে। এইবার একদিন এইবার এই করতে করতে আমাদের হচ্ছে ফ্ল্যাটে ঢোকার টাইম হয়ে গেল। এবার আমাদের ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমার বাবা সুস্থ মানুষ, ঠিক আছে, ফ্ল্যাটের দোকান আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, আমরা বাড়ি যাব। হ্যাঁ, সব কিছু জামা কাপড় সব গোছানো, বাবা গুছাচ্ছে, সব আমরা প্যাকিং করছি। এইবার তখন 10 দিন বাকি আর ফ্ল্যাটে ঢোকার, 10 দিন বাকি ফ্ল্যাটে ঢোকার। হঠাৎ করে আমার বাবার জ্বর এলো। বাবার একটা জিনিস আমি মানে পরে ফিল করলাম, মিডিলের ঘরটাতে সোফা থাকতো আমাদের একটা, আর ওই সিডি চালাতো বাবা, বই একটা ক্যাসেট লাগিয়ে দিত, ওই ভানুর বইগুলো, ওই সারাক্ষণ ওই সোফাটার মধ্যে মিডিলের ঘরটাতে বাবা বেশি শুয়ে থাকতো দুপুরবেলাটা করে। মিডিলের ঘরটাতে তো বেশি কাটাতো সময়টা, আর মিডিলের ঘরটাতেই তো খারাপ ছিল। ও, তার আগে এই কথাটা বলা হয়নি, এই যে বাবার মাঝে না হঠাৎ করে পেটের একটা প্রবলেম শুরু হলো, সিস্ট বললো ডাক্তার, যাই হোক যে কারণেই হোক, খেতে পারতো না, হঠাৎ করে এটা শুরু হলো। তখন এবার আমার হাজবেন্ড বলছিলাম যে উনি এবার কী হলো, বাবাকে একটা তাবিজ করে দিয়েছে, ঠিক আছে, একটা মানে টেম্পোরারি, হ্যাঁ একটা টেম্পোরারি একটা তাবিজ করে দিয়ে এটা পরে নিন, হ্যাঁ পরে নিন, কিন্তু খুলবেন না, ঠিক আছে। তখন ওই তাবিজটা গলায় ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু আমার ওই কী করতো, স্নানে যেত, খুলে যেত, তারপরে হয়তো মনেই থাকতো না, ওই ঝুলিয়ে রেখেই চলে এলো, ঠিক আছে। ওই করে করে অনেক দিন এরকম হয়েছে, কিন্তু আমার বলে দিয়েছিল যে খুলবেন না, কিন্তু ওটা তো কোনো অসুবিধা করে না আপনাকে, ওটাকে পরে রাখবেন। ও তো সাহসী মানুষ, বাবা কিছু হবে না, খুলে ঝুলিয়েই রেখে দিল। ওটাকে আবার কেউ এসে দিয়ে যাচ্ছে, ছোঁয়াছানিরও তো একটা ব্যাপার আছে, কে কীভাবে ধরছে, হ্যাঁ, এবার ওই পড়ে নিল, ঠিক আছে। এবার হঠাৎ করে 10 দিন বাকি বাড়িতে যাওয়ার, এবার আমাদের গৃহপ্রবেশ হবে, বিশাল করে গৃহপ্রবেশ হবে, সব নিমন্ত্রণ হবে, বিশাল আয়োজন একটা, ঠিক আছে। আমরা সবার খুব মজা, বাড়িতে যাব আমরা। 10 দিন আগে বাবার জ্বর এলো। জ্বর আসার পর নর্মাল যেমন জ্বর হয়, আমি কিন্তু বাড়িতেই রয়েছি। এবার জ্বর এসেছে, ঘরের মধ্যে না কি বলবো, সাদা সাদা পোকা, ছাদ থেকে পড়ছে পোকা, মানে পোকা, এই ছোট্ট পোকা, সেই যে ঝোঁক হাঁটে এরকম করে পড়ছে অকারণে। কোথায় পোকা ছিল এতদিন, কোথাও তো পোকা ছিল না, এত পোকা আসবে কোথা থেকে। লাফাচ্ছে সে, মানে এরকম হাঁটছে তো, জাম্প মেরে অনেকটা চলে যাচ্ছে, আবার এরকম হাঁটছে, জাম্প মেরে চলে যাচ্ছে। আর এতটাই ছোট, কারোর খাওয়ারেও যদি পড়ে যায় সে বুঝবে না, সাদা রং তো। এইবার কি হয়েছে, বাবা না শুয়ে শুয়ে সোফার মধ্যে দেখতে পেয়েছে, এটা তো ভালো লক্ষণ নয়, হঠাৎ করে পোকা আসে, এটা তো ভালো লক্ষণ নয়। বলছি কী বলো, পোকা এসছে একটা, কোথাও হয়তো পুরনো বাড়ি হয়তো রয়েছে, এরকম বলছে। ঠিক আছে, মানে বোঝে সব, কিন্তু সে আর কিছু করবে না। মানে এতটা রাগ হয় না মাঝে মধ্যে, যে বুঝেও যারা নিজেকে করে, প্রোটেক্ট করে না, মানে কি বলবো। এবার বলছে, এবার না এই পোকা পড়া শুরু হলো, বাবার জ্বর বাড়তে থাকলো, ডাক্তার দেখালাম প্রাইভেটে, ডাক্তার জ্বরের ওষুধ দিল, জ্বর কমে না। এই করে করে 3 দিন হয়ে গেল জ্বর, ওষুধ খাচ্ছে, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, জ্বর কমে না। বললাম যে না, এই ডাক্তার দেখানো যাবে না, অন্য ডাক্তার দেখাতে হবে, চলো তো। আবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সব টেস্ট ফেস্ট করালো, বলছে নাকি
স্পন্ডিলাইসিস বেড়ে গেছে। স্পন্ডিলাইসিস কোথা থেকে এলো? স্পন্ডিলাইসিসে বলছে ঘাড়ের কোথায় কি স্পন্ডিলাইসিস বেড়ে গেছে, ঘাড়ে এই জায়গাটায় স্পন্ডিলাইসিস বেড়ে গেছে। বলছে যে এবার স্পন্ডিলাইসিসের ওষুধ দিল, কী ওষুধ দিয়েছে ঘোড়ার মাথা উনিই জানে ডাক্তার। এবার সেই ওষুধ খাওয়ালাম, দুপুরবেলা খাওয়াতে দিল, মানে অদ্ভুত টাইপের ডাক্তার এরা। আমি তো ডাক্তারেরই দোষ দেবো। মানে বিকেলবেলা আমার বাবা বলছে আমার না বাঁ দিকটা কেমন নাড়াতে পারছি না, মানে বাঁ দিকটা নাড়াতে পারছি না, আমার যেন জোর কমে আসছে। আমি বললাম কী বলো, ওষুধ খেয়ে কারোর এরকম হয় নাকি জোর কমে আসবে, তুমি নাড়াও। হ্যাঁ, এবার এরকম করছে, বলছে না রে আমি পারছি না, পাটা দেখ আমি ভাঁজ করতে পারছি না। আমি বললাম মাকে, বললাম কি, এবার মাকে বললাম তুমি তেল দাও তো মা, আমি বাবাকে মালিশ করে দিই। আমার বাবা ভীষণ লম্বা মানুষ ছিল, চওড়া মানুষ, ওরে কী বলবো। এবার মালিশ করে দিচ্ছে, কখন আমাকে পায়ে হাত দিতে দিত না আমার বাবা, মানে আমি তো একা মেয়ে, আমাকে মানে একদম টুকু বলে যেটা সেইভাবে রাখা। তো আমাকে বলে না 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 তুই ধরবি না, তুই করবি না এই সমস্ত। আমি যে তুমি চুপ করবে, তোমার পায়ে অসুবিধা হচ্ছে, আমি মালিশ করে দেবো না। পায়ে মালিশ করে দিচ্ছি, পায়ে মালিশ করে দিচ্ছি, না রে ঠিক হচ্ছে না। তখন আমি বললাম কী ডাক্তার কী ওষুধ দিয়েছে যে এরকম হয়ে যাচ্ছে? তুমি বিশ্বাস করবে না, যত ঘন্টা এগোচ্ছে না তত যেন তার শরীরের এক একটা অঙ্গ পড়ছে। ঠিক আছে, একটা ঘন্টা এগোনোই মানে হচ্ছে আমরা ওই বাড়িটা ছাড়ার সময় এগিয়ে আসছে। কারণ যে রয়েছে, আমার গায়ে এখনও কাটা দিচ্ছে, মানে যে ওই বাড়িতে রয়েছে সে ভাবছে এরা তো এবার চলে যাবে। প্রথমে অ্যাটাক করলো ছোটো মাকে, বাচ্চাটাকে করেছিল, তারপরে আমাকে, এখন পেয়েছে বাবাকে। ঠিক আছে, মানে কি বলবো। আর মহিলা যেহেতু, ছেলেদের প্রতি একটা আলাদা ইয়ে আছে। ঠিক আছে, এইবার যতটা সময় এগোচ্ছে বাবার অসুবিধাটা বাড়ছে। পরের দিন এবার আমি ডাক্তারের কাছে গেলাম, আমি গিয়ে বললাম যে বাবা হেঁটে গেল ডাক্তার দেখাতে আমার সাথে। পরের দিন হাঁটতে পারছে না, বলছে বাথরুমে যাবে উঠে, দাঁড়ালো, অত লম্বা লোকটা হাঁটু ভেঙে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না কেন। এবার কি ওনার তো একটা ইয়ে ছিল না, বেশি বয়স তো ছিল না, 58-59 বছর বয়স, তাহলে তো মানে দাঁড়ানোর কোনো ব্যাপার। আরে দাঁড়ানোর মানে কি বলবো, এইবার দাঁড়াতে পারছে না, হাঁটু ভেঙে যাবে, যে আরে হাঁটু ভেঙে যাবে, আমি দাঁড়াতে পারছি না। এবার তার একটা কত কষ্ট হচ্ছে, এবার কি সে তো সুস্থ সবল মানুষ, তারও একটা ভেতরে একটা ইয়ে হচ্ছে যে আরে আমি দাঁড়াতে পারছি না কেন। তখন সে বলছে, তখন আমি ডাক্তারটার কাছে গেলাম, যে কী ওষুধ দিয়েছেন যে এরকম দেখুন ঠিক করে দাঁড়াতে পারছেন, এরকম হয়ে গেছে। বলছে না আমরা তো ঠিকই ওষুধ দিয়েছি, এরকম তো হওয়ার কথা নয়। এবার ডাক্তারও তো সেরকম। তখন আমি বাড়িতে এলাম, বাড়িতে অন্য ডাক্তার দেখাবো। এইবার তারপরের দিন সে মানুষটা শুয়ে গেল। আচ্ছা, সে আর বসতে পারে না, যে মানে কি বলবো, সে আর বসতে পারছে না, তাকে এখন ধরে এরকম তুলে বসাতে হচ্ছে আমাদেরকে। ঠিক আছে, বসাতে হচ্ছে। এইবার মানে বলছি না তোমাকে কথাগুলো, আমার সেই জিনিসগুলো এখন মানে মনে চলে আসছে, মনে করতে চাই না ওগুলো, কিন্তু বলছি আজকে। তো বলার কারণটাই হলো যে এই সমস্ত নেগেটিভ শক্তিকে কখনো প্রশ্রয় দিতে নেই, বা সাথে সাথে তার ইয়ে করতে হয়, যাই হোক। আর ওই যেহেতু আমার বাবা মানে বেশি সাহসও দেখাতে নেই সবসময় এদের সাথে, তাবিজ কবজ খুলে রাখা এই সমস্তও করতে নেই। তো যাই হোক, সেই মানুষটা শোয়া, তাকে তুলে দিতে হচ্ছে, বাথরুমে তো যেতে পারছে না, টয়লেটটা করাতে হচ্ছে বালতিতে। ঠিক আছে, পরের দিন ডাক্তারের কাছে নিয়ে যাব, এই করে করে তো হয়ে গেল, এই ধরো আমরা ফ্ল্যাটে ঢুকবো আর 2 দিন বাকি। ঠিক আছে, তার ফ্ল্যাটে ঢোকার মানে 2 দিন আগের কথা বলছি। তাকে এবার নিয়ে যাব ডাক্তারের কাছে। এবার ডাক্তারের কাছে নিয়ে যাব, যে
অ্যাম্বুলেন্স ডাকা হলো, যে যে মানুষটা হেঁটে গেছে ডাক্তারের কাছে, অ্যাম্বুলেন্স, মানে রাতারাতি হয়ে যাচ্ছে এগুলো। অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যাম্বুলেন্স ডেকে ট্রেচার, আমি বললাম বাবা তুমি উঠে বসতে পারছো না? মুখের দিকে না এইভাবে তাকিয়ে আছে, চোখটা লাল। এইবার অ্যাম্বুলেন্সের ট্রেচার বার করা হলো। ট্রেচার বার করার সাথে সাথে এবার দাদারা নিয়ে লম্বা চওড়া তো ট্রেচারে আর কি জায়গা, এবার তুলছে যখন মা তো পাগলের মতো করছে যে এটা কি আমাদের সাথে ঘটছে। আর আমাদের পরিবারে বাবাই মেন, ঠিক আছে, মানে পুরো পরিবারটাই আমার বাবার ইয়েতে কথায় চলে আর কি, ঠিক আছে। সেখানে আমি বাবা মা, সেখানে হচ্ছে বাবার এই অবস্থা। এবার মা তো মেনে নিতে পারছেই না যে এটা কী হচ্ছে, যে দুদিন আগে যে সুস্থ ছিল সে আজকে ট্রেচারে করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবার কি বলবো, এবার ট্রেচারটা বার করেছে, একটা চাদর দিয়েছে, চাদরে করে এরকমভাবে তুললো, তার কোনো শক্তি নেই, শুধু গলার আওয়াজটাই শুধু হালকা করে বেরোচ্ছে। এবার ট্রেচারে করে যখন মানে ওরকম চাদরে করে যখন তুলতে দেখেছে না, আমার মা সহ্য করতে পারেনি, আমার মা ওখানে সেন্সলেস হয়ে গেছে। এবার আমাকে তো ওখানে ওরকম হলে চলবে না, আমাকে তো মনে জোর রেখে আমাকে তো ট্রিটমেন্টটা করাতে হবে, যে কী হলো এরকম হঠাৎ করে। মা সেন্সলেস হয়ে গেছে। এবার চিল্লামিল্লি দেখে না বাবা এইটুকুনি মুখটাকে এরকমভাবে বার করে মাকে এইভাবে দেখলো যে মা মাথা ঘুরে পড়ে গেছে। বাবা তো বুঝতে পারছে যে আমি এরকম হয়ে যাচ্ছি, মানে আমার পরিবার তো আমার মানে এই তো দুজন। এবার যাই হোক, এবার কি বলবো, এবার নিয়ে যাচ্ছি যখন, তার এবার হচ্ছে ওই অবস্থা হচ্ছে। এবার আমি কি করেছি, মানে একটা আয়না দিয়ে আমি চুলটা আঁচড়াচ্ছিলাম, চুলটা আসছে। এবার আঁচড়াতে আমি আয়নাটাকে রাখলাম, একটা যে ফুটো হয় না জানলায়, ওরকমভাবে ছোটো আয়নাগুলো ঢোকানো যায়, ওরকম না ঢুকাল, আয়নাটাকে ঢুকিয়ে, আমারও ভুল হয়েছে, আমি বেরোনোর সময় মানে এরকম যখন মানে ঘর থেকে বেরিয়ে, দাদাদের ঘর থেকে বেরিয়ে এরকম আমাদের ঘরটাতে যাব, হঠাৎ করে দেখলাম কোনো হাওয়া নেই, কিছু নেই, আয়নাটা ধাম করে পড়ে গেল, আয়নাটা পড়ে গেল। এবার আমি আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি বললাম যে মনে মনে বললাম যে আমি আমার বাবাকে এই বাড়ি থেকে বার করবই, তুই সে যেই হোক না কেন, আমি আমার বাবাকে নিয়ে যাবই এই বাড়ি থেকে। হ্যাঁ, ওটাই আমার ভুল হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, ওই যে বলে না যে ওদের সাথে, এখন তো বুঝি যে ওদের সাথে কখনো কম্পিটিশানে যেতে নেই। আমার ভেতর থেকে মানে যেহেতু আমি একটা মানে কি বলবো সাধারণ মানুষ, আমি অতটা বুঝিনি, আমি ওইটা বলেছিলাম। এগুলো আমার এখন ফিল হয় যে আমি এগুলো করেছি, যে আমি কিন্তু আমার বাবাকে নিয়ে যাবোই এই বাড়ি থেকে, তুমি যেই হও না কেন, যেই চাও, যেভাবেই চাও, আটকাতে চেষ্টা করতে তুমি পারবে না, এটা বলে আমি এগিয়ে গেলাম নিচে। এবার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, মাকে সবাই জল টল দিয়ে, আমি বললাম মা তুমি বসো, আমি তো আছি, আমি তো নিয়ে যাচ্ছি, আমি সুস্থ করে আনবো। ঠিক আছে, আমি গেলাম, এবার সবাই রয়েছে, আমার হাজব্যান্ড, এবার তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে। এবার কি, সে তো জানে না যে গলার তাবিজ খুলে রেখে দেয় এরকম, তাকে তো আর আর তখন আমাদের আর মাথায় ওই কাজ করছে না। আর জানো তো, যখন খারাপ জিনিস ঘটার হয় না, তখন কারোর এই মাথাতে যেটা হবেই, খারাপ যেটা হবেই, সেই সময় মানুষের আর মাথা কাজ করে না তখন, মানে কি, কিন্তু যখন যেটা ভালো হওয়ার, খারাপ থেকে আবার ভালো হওয়ার হবে না, তখন সেটা মাথায় কাজ করে যাবে যে হ্যাঁ এটার পরে আমাকে এটা করতে হবে। কিন্তু যেটা খারাপ হওয়ার আছে সেটার সময় আর মানুষের মাথায় আসে না যে এটা আমাকে ভালো করতে হবে, মানে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তো ওই অবস্থায় নিয়ে গেলাম ডাক্তারের কাছে, এবং ডাক্তার কি বললো, এবার ডাক্তার এবার সমস্ত রকমের তো ওনাদের আছে এই টেস্ট, আগে মানুষ একটা সিরিয়াস কন্ডিশন, টেস্ট, এবার টেস্টের রিপোর্ট বেরোবে, তারপরে চলবে ওনার ওষুধ। ওই যে বেরালাম এবার সেই দিন এবার হয়ে গেল যে ওই বাড়িতে ঢুকবো, মানে
ওই যে ফ্ল্যাট বাড়িতে, ঠিক আছে, আমাদের অনুষ্ঠান হওয়ার কথা সেই বাড়িতে, সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে ঢোকালাম, ঠিক আছে, আমি বাবাকে নিয়ে, আর হাজব্যান্ড, তারপরে দাদারা সবাই রয়েছে, দিদিরা সবাই রয়েছে, জামাইবাবু, সব সব পরিবারে, মানে আমার বাবা অসুস্থ হয়েছে মানে সবাই চলে এসেছে সব দিক থেকে। তখন সবাই ট্রেচারে করে নিয়ে এবার ঘরের মধ্যে, ফ্ল্যাটের ঘরে ঢোকালাম বাবাকে। মাকে বলা হয়ে গেল যে তোমরা ওখান থেকে বিকেলে চলে এসো, মানে আমরা আর ওই বাড়িটাতে যাইনি, ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটের ঘরে ঢুকে গেছি, ঠিক আছে। এইবার পাড়ার লোক চলে এসছে সব, যে দাদার কি হলো, শ্যামলদার কি হলো, এরকম হঠাৎ করে, বাবার নাম শ্যামল চক্রবর্তী, তো কি হয়েছে হঠাৎ করে, সবাই দেখতে চলে এসছে। এবার বাবার কি খুশি, ওই অবস্থাতে ঘুরে ঘুরে ঘরটাকে দেখছে, মানে দেখে গেছে তো, সেই তো দেখাশোনা করেছে বাড়ি ঘরের, এবার দেখছে যে মানে চলে এসছি, মানে এরকম একটা ব্যাপার। এবার আমার সেই রাত্রে এবার মা বিকেলবেলা এলো, তখন আমার বিকেলবেলার রিপোর্ট নিয়ে যাওয়ার কথা, তার মধ্যে টেস্ট ফেস্ট করিয়েই আমি একবারে ঢুকেছি, হ্যাঁ। তো এবার বিকেলবেলা আমি গেলাম টেস্টের রিপোর্ট নিয়ে, এবার বলছে ডাক্তার দাঁড় করিয়ে রেখেছে লাইনে, তারপরে কোনো রকমে দেখালাম রিপোর্ট, বড় বড় ডাক্তারদের বড় বড় ব্যাপার সব, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখালাম, রিপোর্ট দেখিয়ে তারপর সে বলছে অলরেডি স্ট্রোক হয়ে গেছে 2 বার, ইমিডিয়েট এনাকে হসপিটালে ভর্তি করতে হবে। এবার আমি ভেঙে গেছি, ভেবেছি যে কী বলছে এগুলো, এখন আমি হসপিটালে নিয়ে যাব আবার, এই তো কি হচ্ছে না, আমি কিছু মাথায় আসছে না এগুলো, মানে মানে আমার মাথায় যেন বাজ পড়ছে এক একটা করে বড় বড়। এবার বাড়ি যাচ্ছি, কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছি, হাজব্যান্ড আমাকে বলছে যে কেঁদো না, এখন তো ঠিক থাকতে হবে, মা আছে তো। এবার বাড়িতে গিয়ে এবার মায়ের সামনে তো কাঁদা যাবে না, এমনিতেই তো মা ভেঙে পড়েছে, কোনো রকমে চোখে মুখে জল দিয়ে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এবার মায়ের মুখের দিকে তাকাতে পারছি না, মানে আমি তো শুনেছি কি হয়েছে না হয়েছে না, আমি যে এখন হসপিটালে নিয়ে যেতে হবে, মা বলছে কী বলছিস, এখনই তো এলো, এই তো এলো, এখনই হসপিটালে, তাহলে কী ডাক্তার দেখালি তো। এবার আমার উপর ছোটপাট করছে, যেটা করে মায়েরা, হ্যাঁ। এবার আমার পিসি এসে গেছে, পিসি বাবাকে খুব ভালোবাসে তো, ছোট বাবা সবার ছোট বাড়ির, ঠিক আছে, কিন্তু বড় আর কি, সবাইকে ধরে রেখেছে ফ্যামিলিটাকে, এরকম ব্যাপার। এবার পিসি বলছে যে পিসিও রয়েছে, পিসি বলছে কি রে তোরা তো এই মাত্র এলি, বলছি না, আমি বলি না পিসি আমাকে তো নিয়ে যেতে হবে, এখন একবার ট্রিটমেন্ট করাতে হবে, বলেছে ডাক্তার হসপিটালাইজডে এই পেশেন্টকে ঘরে রাখা যাবে না, তাহলে প্রবলেম হতে পারে, খারাপ হতে পারে এর থেকে। বাবা বলছে, এবার বাবার কাছে গিয়েছি, বাবা বলছে তখন তো খাটফাট ঢোকেনি না, তখন কি করে খাট ঢুকবে, সেই দিনই তো ঢুকলাম, নিচে জাজিম পেতে বসিয়ে রেখেছে, বলছে যে বাট আমি যাব না, মানে ওই যে কথাটা বলছে না, আমি তখন দেখলাম গলার আওয়াজ বেরোচ্ছে না, গলার আওয়াজ গেছে, আটকে গেছে গলার, বলছে বাট মানে ফ্যাস ফ্যাস, যাব না। আমি বললাম যে তুমি বললে তো হবে না, অনেক করেছো এরকম নিজের প্রতি অবহেলা, এখন তো তোমাকে আর শুনতে হবে আমার কথা, এখন বলছি বড় বড় কথা বলছিস, আমাকে বলছে, বাবা বলছে চোটপাট, সেই অসুস্থ হয়ে গেছে, মানে কী বলো তো, ব্রেনটা না মাঝে মধ্যে কাজ করছে, মাঝে মধ্যে কাজ করছে না, যখন কাজ করছে তখন সেই যে রেলাটা, বকা দেওয়াটা, ধমক দেওয়াটা, সেটা করছে, মানে আমি সব বুঝি আর কি, ওনার শরীর খারাপ হয়েছে আমি বুঝি, উনি সব বোঝে, এরকম যে সব বুঝিস, হ্যাঁ আমি ঠিক আছি, বলছি না আমি ঠিক আছি, বললাম হ্যাঁ তুমি তো ঠিক আছোই, হ্যাঁ এই বললাম। এবার তারপর জামাইবাবু পিসি টিসি সবাইকে বোঝালাম, যে মাকে বোঝাতে, মা তারপরে বললো যে নিয়ে আসবি তো বাবাকে বাড়িতে আজকে, রাত্রে বাড়ি নিয়ে আসবি তো, আমি বলছি হ্যাঁ আমি নিয়ে আসবো, আজকে নিয়েই আসবো। তখন অ্যাম্বুলেন্স ডাকা হলো, সেই রাত্রিবেলা নিয়ে গেলাম, ওটা কি এই যে আমাদের সাগর দত্ত, ও যেহেতু হসপিটালে বলেছে, সাগর দত্ততে নিয়ে গেলাম, সাগর দত্ততে ভর্তি নিল, ভর্তি নেওয়ার পর
থাকবে না কিছু। এবার ওখানে তো ছেলেদেরকে থাকতে দেবে, হ্যাঁ, তো ছেলেদের থাকতে দেবে, উনি হচ্ছে এবার আমি থাকলে ভালো হয়, আমি থাকলে ভালো, এবার আমাকে তো ওখানে থাকতে দেবে না ছেলেদের হসপিটালে। এবার না আমার না ঠিক ভালো লাগছে না যে হসপিটালের পরিবেশ, বাবাকে ওভাবে ছেড়ে এই যে মানুষটাকে এই অবস্থা, বাড়িতে আমরা এত যত্ন করে তাকে, মানে যত্ন মানে কি, বাড়িতে থাকাটা তো একটা আলাদা ব্যাপার না, আর একটা হসপিটালে ফেলে আসাটা কেমন একটা, সে আমি দেখছি যে দুপাশে ওই যে গার্ড দেয়, যেগুলো গার্ড দিচ্ছে, আমরা ওগুলো ঠিক দেখে ভালো লাগছে না। আমি তখন জেঠু বলছে এই রাতটা থাক, কালকে সকালবেলা ভাবা যাবে। আমি বলছি না, আমি এই রাতেও রাখবো না, এই রাতে আমি এইভাবে বাবাকে রাখতে পারবো না, এখানে আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে থাকুক, আমি কালকে সকালবেলা অন্য কোনো জায়গায় নিয়ে যাব। বলছে এখানে ডাক্তারদের কাছে থাকবে। আমি বলছি কোনো ডাক্তার নেই, এখানে সব ঘুমোচ্ছে, দেখবে রাত্রিবেলা কোনো ট্রিটমেন্ট হবে না, আমি বাড়িতেই নিয়ে যাই। আমি বনসই করে নিয়ে বাড়িতে চলে এলাম। এবার খুশি হয়ে গেছে বাবা যে আমাকে বাড়িতে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এইবার সেই রাত্রিবেলা কিছু খাওয়াতে তো পারছে, পটি হওয়া বন্ধ হয়ে গেছে, গলার আওয়াজ আটকে গেছে। হ্যাঁ, এবার কী হয়েছে বলছে যে এবার বাড়িতে নিয়ে এসেছি, এবার রাত্রে শুতে পারছে না, তো শোয়াচ্ছে উঠে যাচ্ছে, শোয়াচ্ছি উঠে যাচ্ছে, মানে কিছু তো একটা কষ্ট হচ্ছে ভেতরের মধ্যে না, সেটা তো আর বলতেও পারছে না, সেটা আর বলতে পারছে না কষ্টটা, প্লাস কথা বন্ধ হয়ে গেছে। তখন পরের দিন বললাম যে ওই পিজি মনে হয়, পিজিতে মনে হয় মেডিকেল কলেজে নিয়ে যাব সকালবেলা। এবার মাকে বললাম, মা নিয়ে কিন্তু যেতে হবে, এই পেশেন্টকে কিন্তু বাড়িতে রাখা যায়, আমরা কিন্তু ভুল করছি, বাড়িতে থাকলে এই প্রাইভেটে ডাক্তার দেখি কখনো এই পেশেন্টকে সুস্থ করা যায় না। হ্যাঁ, তখন মা বলছে তুই বাবাকে নিয়ে আসবি তো আবার? হ্যাঁ, আমি বললাম যে আরে হ্যাঁ নিয়ে আসবো। তখন বলছে যে মায়ের রাগ, আমার ওপর রাগ হচ্ছে মায়ের, যে আমি কেন হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি বললাম যে আরে আমি কি করব, বাবার কন্ডিশনটা দেখো, কি দিন যত ঘন্টা এগোচ্ছে খারাপের দিকে যাচ্ছে, তো আমার তো নিয়ে যেতেই হবে। বাড়িতে তো তুমি বলছে বাড়িতে সব ডাকা, অক্সিজেন সব বাড়িতে ট্রিটমেন্ট করা, বলছি এরকম হয় কখনো, ওখানে একটা ডাক্তারের মাঝে থাকা আর বাড়িতে ট্রিটমেন্ট। তো আমার ওপর রাগ। আমি যখন অ্যাম্বুলেন্সে উঠেছি, মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার বাবা শুয়ে, আমার পিসি যায়নি, পিসি বাড়িতে ছিল, বাবা শুয়ে আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ, মানে কেন আমি নিয়ে, সবার রাগ আমার ওপরে যে আমি কেন নিয়ে যাচ্ছি। এইবার যাই হোক নিয়ে গেলাম পিজিতে, তো হাত পা ধরার মতো, ভর্তি তো পিজি না মেডিকেল কলেজ, ভর্তি তো নিল না, হাত পা ধরছি ডাক্তারদেরকে, আর কি ভর্তি, মানে ওখানে অনেক ডাক্তার রয়েছে, ভর্তি হবে, যখন ভর্তি নিল না, আমি বললাম যে না, নার্সিংহোমে ভর্তি করতে হবে, এইভাবে তো হয় না। তখন একটা নার্সিংহোমে নিয়ে গেলাম, ওখানে অ্যাডমিট করলাম। এবার অ্যাডমিট করার পর ডাক্তার এবার বলছে যে টেস্ট করতে হবে, সব টেস্টে দিয়ে দিল। এবার নর্মালি আইসিইউতে রাখলো। এবার পরের দিন এবার আমরা ওই রাতটা থেকে গেলাম নার্সিংহোমে, রাত্রিবেলা থেকে গেলাম, পরের দিন দেখলাম তখন বাবারও সেম, হাত পা নাড়ানোর ক্ষমতা নেই, গলার আওয়াজ আস্তে আস্তে বসে যাচ্ছে, আর উঠে বসার তো কোনো ক্ষমতাই নেই, পটি হয় না। যাই হোক ডাক্তারদের সাথে কথাটা বলে এবার একটু মনকে নিশ্চিন্ত দিলাম যে ঠিক আছে, নার্সিংহোমে তো দিলাম, এবার তো ঠিক হবে। হ্যাঁ, এবার ওই নার্সিংহোমে দিয়ে দেওয়ার পর এবার প্রত্যেক দিন যাতায়াত, রাত্রিবেলা বাড়ি ফিরতাম, এই করে মানে কি বলবো, 5 দিন কেটে গেল, 6 দিন কেটে গেল, এরকম নার্সিংহোমে চলছে। 5 দিন 6 দিন গেল। তারপরে ঠিক দোল পূর্ণিমা, দোলে না আমাদের বাড়িতে বিশাল বড় প্রোগ্রাম হতো, মানে আমাদের রাধাকৃষ্ণ আসতো কুমারটুলি থেকে, মাটির ঠাকুর বানানো, ঠিক আছে, আর বড় মানে প্যান্ডেল হয়ে, মানে 2 দিন ধরে লোক খাওয়ানো, মানে ওই যে বলে না যে ওই খিচুড়ি, আলুর দম, মানে পুরো পাড়া কেন, বাইরের লোকও এসে খেয়ে যেত, মানে ঢালা খিচুড়ি বসে খাওয়ানো হতো আমাদের বাড়িতে, এত বড় অনুষ্ঠান হয়। এবং পরের দিন মৎস্যমুখী হয়ে, মানে এটা একটা নিয়ম ছিল, রীতি ছিল। কিন্তু সেই দোলের দিনটাই মানে আমাদের একটা ভয় ছিল, কারণ দোলের এই অনুষ্ঠানটা বন্ধ হয়েছে, আমার ঠাকুমা দোলের দিন মারা গেছে, ঠিক আছে, ওই অনুষ্ঠানটা ওই কারণে বন্ধ হয়ে গেল। তারপরে ঠিক দোলের সময় আমার বাবার এই ঘটনাটা চলছে,
ঠিক আছে। দোল যেদিনকে, সেদিন তার আগের থেকে আমার পিসিদের সবার টেনশন যে কি হবে, একটা খারাপ ঘটনা হয়েছে তো দোলে, ঠিক আছে। তো এবার দোলের দিনটা পেরিয়ে গেল, ঠিক আছে। দোলের দিন তো রাস্তাঘাট বন্ধ, খুব কষ্টে গেছি আর কি নার্সিংহোমে। দেখলাম গিয়ে বাবা একটু সুস্থ আছে, তো আমি হাত দিলাম হাতের মধ্যে, এরকম বললো, ডাক্তার বলছে দেখুন ধরবে। তখন দেখলাম ধরলো, এবার মনটা একটু শান্তি হলো, যে মানে ধরছিল না, একদম অকেজ হয়ে গেছে সে মানুষটা ধরলো। আমি বললাম বাবা পাটা নাড়াও, পাটা নাড়ালো এরকম করে। আমি বললাম না ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, এইবার সেই রাত্রে চলে এলাম বেশ খুশি যে না বাবা ঠিক হয়েছে। মাকে এসে বললাম মা বাবা ঠিক হচ্ছে, এই তো এবার বাড়িতে আনলে আমরা হচ্ছে ফিজিওথেরাপি করে মাসাজ ফাসাজ ওগুলো করবো, ঠিক হয়ে যাবে বাবা। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাকে নিয়ে যাইনি, একদিনও নিয়ে যাইনি, অত দূর, তারপরে দেখে বাবাকে কাঁদবে কি করবে, নিয়ে যাইনি, ওটাই ভুল হয়েছে। ভুল তো অনেকই হয় আর কি ওই সময়। এইবার তো হলো, এবার বাড়ি চলে এসেছি সেদিন। পরের দিন গেছি ওখানে দেখতে, গিয়ে দেখছি মাথায় তেল দিয়ে দিয়েছে। তেল মানে এত তেল দিয়েছে না, আর এমনিতে তো মাথার উপরে তো ফ্যান চলছে, এসি পুরো চিল। আর বাবারতে না এমনিতে মাথায় তেল দিত না কখনো, তেল দিলে বাবার ঠান্ডা লেগে যেত, কোনো দিনও তেল দিত না। আমি বললাম যে তেল কে দিয়েছে মাথার মধ্যে, বাবার ঠান্ডা লেগে যায়। বলছে ওনার কালকে প্রেশার বেড়ে গেছিলো, ওই জন্য তেল দেওয়া হয়েছে। আমি বললাম যে এইবার ঠিক আছে, তাহলে আমি এবার ওদের ওপরে আমি কি কথা বলবো। এবার আমি বললাম যে এবার মুখের দিকে তাকালাম, ভাল লাগছে না দেখতে। গলায় হাত দিলাম, তাবিজটা নেই। এতদিন তাবিজটা ছিল, ঠিক আছে, মানে খোলা পড়া করতো, কিন্তু যখন নিয়ে গেছিলাম তাবিজটা আমি পরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তাবিজটা নাই, মানে নেই। এইবার আমি বললাম তাবিজটা কোথায় গেল? বললো যে ওটা দেখুন পায়ের সামনে ওই প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি আমরা। বললাম খুলেছেন কেন? বলছে যে ওনার ওই যে মুখের ভেতর থেকে যে নলটা দেয় ওটা চেঞ্জ করা হয়েছে কাল রাত্রিবেলা। হ্যাঁ, ওটা বেশি নাকি রাখা যায় না, ওটা চেঞ্জ করতে হয়। বললাম চেঞ্জ করেছেন, এটা পরিয়ে দেননি? বলছে না, ওটার পরানো হলে ওটা ওখানেই রাখা রয়েছে। এবার আমি বললাম যে তাবিজটা খুলে দিল। তারপরে কিন্তু সিচুয়েশানটা আবার শুরু হচ্ছে। আমি তাবিজটাকে তুললাম, এবার এমন অবস্থা তাবিজটা না গলা থেকেই পরাতে হবে, কোনো সিস্টেম ছিল না। আমি পরানোর চেষ্টা করছি, দেখি মুখের মধ্যে গিয়ে আটকে যাচ্ছে, নল ফল লাগানো তোরও আমি পরাতে পারলাম না। এবার মানে কি বলবো, এমনই অবস্থা, এমনই মাথার মানে এমনই ঘোর যে আমি যে কিছু একটা ব্যবস্থা করেও গলায় যে আটকে দিয়ে আসবো সেটাও করলাম না। আমি বললাম সুতোটা কেটে ওরকম লাগিয়ে কিছু মানে না, ওটা ছেঁড়াও যাবে না। ও আচ্ছা, ছেঁড়াও যাবে না। রূপোর চেনটাও কি বলুন তো এইটুকু, এবার ওটা গলার মধ্যে থেকেই ঢোকাতে হবে। আচ্ছা, এবার আমি যে ছিঁড়বো সেটাও ছেড়ে যাবে না, তাবিজটা খুলতে পারছি না। তো এবার অন্য কোনো ব্যবস্থা, যদি মাথা যদি ঠিক কাজ করে তখন তো অন্য কিছুতেও বেঁধে রাখা যায় না। আমার তো মাথা, আমার এটা তো করাচ্ছে আর কি। আমি বললাম, আমি ভাবলাম যে কি হবে, বেডের সাথেই তো রয়েছে। হ্যাঁ, আমি যদি বালিশের তলাটাতেও দিতাম, যে মাথার তলায় বালিশটা, সেটাতেও হয়তো হতো। আমি কি করলাম, ওই প্লাস্টিকে ঝোলানো সব রিপোর্টগুলো ঝোলানো থাকে পায়ের সামনে, ওখানে রেখে এলাম। ঠিক আছে, রেখে বাবার দিকে তাকালাম, বাবা কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ। আমি বলছি যে এবার কি মানে, বলছে যে মা কোথায়? আমি বললাম মাকে তো আনি না, এত দূর। বলছে ঠিক আছে। বলছে দিদি কি করছে? আমি বললাম পিসিও বাড়িতে। বলছে আমি আর বাঁচবো না। আমি তখন বলছি কি বাজে কথা বলছো, তোমার কিছু হলে আমাদের কি হবে? মানে এই কথাটা বাবার মুখ থেকে শোনার কতটা কষ্টের, এখনো কানে ভাসে এই কথাটা,
যে আমি আর বাঁচবো না, আমি যে কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে, তুমি এসব কেন ভাবছো। বলছে এরকম বলে চুপচাপ তো ওই কথাটা আর কি বলে দিল আমাকে। মাকে দেখার ইচ্ছেটা ছিল, আমি তো জানি না যে এই কন্ডিশন চলে আসবে। মুখটাকে ঘুরিয়ে নিল এরকম আমার দিক থেকে, মানে তার তো কষ্ট হচ্ছে, সে বুঝতে পারছে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমার মুখের দিকে তাকাতে পারছে না। আমি বললাম যে তুমি এরকম কেন বলছো, এরকম বলো না, তুমি ঠিক হয়ে যাবে। আর তাকাচ্ছে না আমার দিকে। এবার হলো আমার যে কী কন্ডিশন তখন, তো আমার ওই কন্ডিশন, এবার আমি নিচে চলে এলাম। জেঠুকে এসে বললাম, জেঠু আমি আর উপরে যেতে, আমি আর বাবার সামনে দাঁড়াতে পারবো না, আমি আর ওইভাবে দেখতে পাচ্ছি না বাবাকে। একটা তো শক্তি চাই যে বাবাকে ওইভাবে দেখার, আর দেখতে পাচ্ছি না, আমার আর সহ্য ক্ষমতা নেই। বলছে কী হবে, জেঠু এরকমভাবে বকা দিচ্ছে, কী হবে, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। হয়েছে শুধু ভেন্টিলেশনে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তারপর দিন গিয়ে দেখছি ভেন্টিলেশনে রয়েছে। এবার গেল, এবার আমি তারপরে সেই রাত্রে আমার কিছুতেই বাড়ি আসার আর ইচ্ছে নেই। আমি ডাক্তারকে বললাম যে আমাকে একটু বাবার কাছে থাকার ব্যবস্থা করে দিন না। বলছে যে দেখুন উপরে তো আমি ওই পেশেন্ট তো বিভিন্ন টাইপের রয়েছে, আমি তো আপনাকে ওখানে থাকতে দিতে বলতে পারি না, আমি নিচে আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে পারি, যে আপনি সারাক্ষণ থাকবেন। আমি যে না, আমার তো বাবার কাছে থাকার ইচ্ছে, কারণ বাবার সাথে যদি আমি থাকি তাহলে হয়তো একটুখানি জোর পাবে। যে না না, ওটা তো আমরা করতে পারি না। আমি বললাম তাহলে, আর জেঠু বলে তাহলে তুই এখানে একা মেয়ে, এই নার্সিংহোম এত দূর, আমাদেরকে তো পাবি না, তুই কোনো বিপদে পড়লে। তখন আমি বললাম ঠিক আছে চলো বাড়ি চলো। আমি বললাম ঠিক আছে চলো। তারপরে আমাকে নিয়ে চলে এলো। আর রাত্রিবেলা ডাক্তারকে ফোন করলাম যে কেমন আছে, ডাক্তার দেখতে আসতো রাত্রিবেলা, তাই ডাক্তারকে ফোন করলাম যে কেমন আছে। বলছে কন্ডিশন ভালো নেই, হ্যাঁ যখন তখন কিছু হয়ে যেতে পারে। আমি বলছি মানে কী বলছেন এগুলো, তুমি বিশ্বাস করবে না, নার্সিংহোমে একটা 43,000 টাকা করে ইঞ্জেকশন দিয়েছে। ওই কি হয়ে গেছে বলছে, ওই কি বলে ওটাকে, ইনফেকশান হয়ে গেছে, সেটার জন্য 43,000 টাকা করে একটা ইঞ্জেকশন, শুধু ইঞ্জেকশানের নিয়েছে। তারপরেও নাকি হচ্ছে এদের হয়নি, ইনফেকশান সারেনি, জানি না ঘোড়ার মাথায় কী ইনফেকশান হয়ে গেল। এইবার ওরকম 5টা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও কিছু হয়নি। তারপরে বলছে পুরো বুকে কাফ জমে গেছে। মানে এত কিছু মানুষটার কবে হলো, যে মানুষটা সুস্থ, শুধু জ্বর হলো, তারপরে এত কিছু হয়ে গেল দিনের মধ্যে দিনে। এবার আমি বললাম যে কী বলছেন এগুলো। এবার ওই যে কথাটা বললো আমায় যে যখন তখন যা হয়ে যেতে পারে। আমি এবার মা শুয়ে আছে, পিছিয়ে শুয়ে আছে। আমি যে কাকে কী বলবো এগুলো, আমি কী শুনছি আমি এগুলো। তখন আমি চুপ করে রইলাম। তারপরের দিন সকালবেলা এবার তো যাব নার্সিংহোমে, আমি আর যাবো না, তোমরা যাও। হ্যাঁ, তো আমি আর সেদিন যাইনি। আমি আগের দিন ওরকম বাবাকে দেখে এসেছি, আমি আর বলছি আমি পরের দিন আমি আর যেতেই পারবো না বাবার সামনে, কারণ আমি কেঁদে দেবো, তখন আরও অসুস্থ হয়ে যাবে। তারপরে ওরা রাত্রিবেলা ফিরলো। বললাম কী কন্ডিশন, বলছে আছে মোটামুটি ওরকম, মানে আর বললো না আমাকে। আমি তো বুঝে গেছি কি মোটামুটি আছে। তো এবার পরের দিন ওরা গেল, জেঠুরা গেল, গিয়ে আর আসে না বাড়িতে। হ্যাঁ, এবার আসে না বাড়িতে। আমি কুকুরটাকে খাওয়াচ্ছি, তারপর সন্ধেবেলা খবর এলো শেষ সব, ঠিক আছে। এবার মাকে আমাকে তখন কেউ কিছু বলেনি। তারপরে দেখছি যে পাড়ার লোক দলে দলে আসছে, সবাই আসছে বাড়ির মধ্যে। কিছুটা তো একটা ডাউট হয় যে এত লোক কেন আমাদের বাড়িতে আসছে। আমি বললাম, তখন মাও একটা করছে, মাও মানে এত লোক আসছে কেন, আমরা অবাক হয়ে যাচ্ছি। তারপরে এসে সবাই আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে কী হলো, এত বোঝাচ্ছ কেন তোমরা। মা বলছে কী হয়েছে রে, কি এত লোক কেন, এত লোক আসছে, একবার করে দেখে উঁকি মেরে মেরে দরজা দিয়ে চলে যাচ্ছে। তারপর তো হয়ে গেল শেষ সব। তারপরে
আমার তারপর তো নিয়ে এলো রাত্রিবেলা বাবাকে ওই অবস্থায়। আর কি বলবো, আর তো সব শেষ আমাদের। আমার যে পিসির ছেলে, সে বলছে যখন ওখানে গেছে না, ওখানে গেছে যখন বেরিয়েছে, ওখানে একটা টয়লেটে গেছে, বলছে টয়লেটে যখন গেছি একটা মহিলা, ঠিক আছে, পাশে দাঁড়িয়ে রয়েছে চুল ছেড়ে, আর ওর দিকে তাকিয়ে নাকি এইভাবে মাথা নিচু করে হাসছে, এবং হাসিটা মানে এই যে জিতে গেলে যেমন একটা হাসি হয়, যে আমি জিতলাম, সেই রকম। তো ও আর টয়লেট করেনি, ও দৌড়ে ওখান থেকে পালিয়ে গেছে। ও পরে বলছে আমাকে বলছে যে জানিস, মামার যখন ওই অবস্থা, আমি টয়লেটে গেছি, ওই মহিলাটাকে আমি দেখেছি, আমাকে দেখা দিয়েছে, এবং এমনভাবে হাসছিল যে মনে হচ্ছে যে ও জিতে গেছে, ও যে একজনকে নিয়ে বেরোলো, সেটার ও সেই হাসিটাও আমাকে দিয়ে বেরোলো। তো এটাই হলো কথা, যে এদের সাথে কখনো ওই যে আমি বলেছিলাম যে এখান থেকে নিয়েই বেরোবো, বা চ্যালেঞ্জ করেছিলাম, বা একটা মানে মহিলা যে নেগেটিভ এনার্জি, তাদের যে একটা পুরুষের প্রতি একটা আকর্ষণ, ঠিক আছে, এটা রয়েছে। তারপরে যে বাবা ভয় পেত না, ও তার মা, এই যে বাবা অসুস্থ হওয়ার আগে না কি করেছিল সেটা তো বললাম না, সেটা করেছিল কি, রাত্রিবেলা বাবা মা ঘুমোচ্ছিল, বারান্দার দিকে বাবা দেখছে একটা চুল ছাড়া মহিলা, মানে ওইটুকু কথা, ওই যে অসুস্থ ছিল, বাড়িতে ফিসফিস করে কথা বলছিল, ওই টাইমে আমার মাকে বলে গেছে। মা সেটা আমাদের পরে বলছে যে এই ঘটনাটা ঘটার পর তোর বাবা এই অসুস্থটা হয়েছে। তো সেই যে অসুস্থটা, তখন দেখছে যে চুল ছেড়ে একটা মহিলা এরকমভাবে হেঁটে গেল বারান্দার দিক দিয়ে। তো বাবা কী করেছে, বেশি সাহস, উঠে, কাউকে ডাকেনি, উঠে গেছে তার পেছন বলছে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেবে, ওই গলি দিয়ে বেরোচ্ছে, বাবাও পেছনে গেছে। এবং বাবা কি করেছে, ওই গেটের সামনে গিয়ে যখন বাবা ধরবে এইভাবে তাকে, যে কে তুমি, মাঝে মধ্যে দেখা দাও, মানে এটা বাবার একটা ছিল যে তাকে দেখে ছাড়বো, কে ওটা কে তুমি, এরকমভাবে ধরতে গেছে, সেট করে মিশে গেছে। ওটাতেই মনে ভয় পেয়েছিল। এবার ওই যে বাবা ধরতে গেছিল এবং ওনাকে দেখে নিয়েছিল, তাই জন্য এই ঘটনাটা বাবার সাথে ঘটলো। এবং তারপরে হচ্ছে বাবা কাউকে শেয়ার করেনি। ওই যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো তো অ্যাটলিস্ট আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করা উচিত ছিল, উনি বাইরের কাজ করে বেড়ায়, বাড়িতে যখন ওরকম একটা লোক আছে, মানে এরা কি বলুন তো, যারা না মানে না কিছু না, তাদের মানে আমি বলবো সমস্যা, মানে প্রচুর সমস্যা। তাদের মানাটা, যখন ভগবানকে মানতে পারেন, তাহলে আপনারা নেগেটিভ শক্তিকেও মানতে হয়, না মানলেও অন্তত বাড়িতে এরকম কেউ থাকলে আলোচনাটা তো করা যায়। কিছু আলোচনা করেনি, এবং মানে কি বলবো, ওই কি টাইপের আমি জানি না, যার জন্য আজকে তার জীবনটা পর্যন্ত চলে গেল এমনভাবে। এটাই আর কি আমি বললাম, সবাই শুনবে, আর মানে যাতে এরকমটা না করে কেউ, যে এতটা সাহসও ভালো নয়, সব সময় মানে অতিরিক্ত সাহসও ভালো নয়। মানে একজন মানুষ এখন বেরিয়ে পড়ে ভূত ধরতে বা এই করতে, মানে আমরা ইউটিউবেই দেখি, এটা আমার মনে হয় যে তারা হয়তো ভিউজের জন্য করছে, বাট এগুলো একদমই করার উচিত তাদের সাথে না হলেও তাদের ফ্যামিলির সাথে হয়, কারোর সাথে হয়ে গেলে সমস্যাদায়ক হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ব্যাপার। আজকের ঘটনাটা নিয়ে আলাদা করে আমার কিছু সত্যিই বলার নেই। এরকম একটা ঘটনা, মানে কি বলবো, যে অনেক কিছু, মানে আমার মনে হলো যে তোমরা ভুল করেছো, এবার সেটা অজান্তেই। প্রথমত তোমার দিক দিয়ে ভুল যদি বলি, ওই চ্যালেঞ্জ দেওয়াটা, ওটা বিরাট বড় ভুল। ওটা বিরাট বড়, এটা শিক্ষা হলো। সেই শিক্ষাটা যে এইভাবে হবে, মানে চ্যালেঞ্জ করতে নেই এদের সাথে। এবং আমি যে চ্যালেঞ্জ করছি সেটাও কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলিনি। আমাদের ভুল কত জায়গায় হয়েছে, মানে তার সাথে কোনো ডিসকাসই করিনি এগুলো।
ওইটা রাগের মাথায় হয়ে যায়, রাগের মাথায় হয়ে একটা যায়, জেদ এবং এটা থাকে। নর্মালি একটা হয়তো কি বললাম করবে, যে হ্যাঁ। কি বলবো, এবং সব কিছু তো সবাইকে বলা হয়ে ওঠে না, সব সময় যে মনে থাকবে যে আমি এটা বলবো বা কিছু, হয়তো ভুলিয়েও দেয় কেউ, সেটাও হতে পারে, নাহলে এরকমটা হবে কেন। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্টে লিখে জানান। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনি আপনার ঘটনা, মানে আপনার সাথে ঘটা বা আপনার শোনা ঘটনা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন অডিও রেকর্ড করে, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। আজকের মতো আসছি। ধন্যবাদ।